স্যার গ্রুপে লিংক দিয়ে রাখছে আর কি। আচ্ছা, ঠিক আছে। নেটওয়ার্ক যদি কোনো কারণে ডিস্টার্ব করে তাহলে আমাকে একটু জানাবা, ঠিক আছে? ওকে স্যার। একেবারে মনে করো আমি হয়তো বা কথা বলতে থাকবো, কিন্তু কোনো কারণে আমি বুঝতে পারবো না যে আসলেই তোমাদের সাথে কথা জি স্যার, হচ্ছে না কালকে নেটওয়ার্ক কেটে হয়েছে। গেছে। জি স্যার, হ্যাঁ, এরকম অনেকে এরকম একটা অনেক ঝামেলা সময় হলে হয়ে যায় আর কি। জি স্যার। একটু নক দিতে চেষ্টা করো, যদিও আমি একটু চেক করবো মাঝে মাঝে। তারপরেও অনেক সময় মিস হয়ে যেতে পারে বা না আসতে পারে। স্যার রোল নাম্বার স্যার দিয়ে রাখলাম স্যার, এসএমএস করে স্যার, যে কোনো মুহূর্তে নেট গেলে তো স্যার প্রবলেম। আমার নেট চলে গেলে তো তোমার আইডি চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? আমার নেট চলে গেলে আবার তোমার নেট চলে যাবে, মানে তোমার এই আইডিটা চলে যাবে। এখন দিও না, একটু লাস্টের দিকে দাও। এখন দিও না, ঠিক আছে? আমি বললে তখন দিও তুমি। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। আমাদের আজকে যে প্রথম টপিকটা সেটা হচ্ছে মেইনটেনেন্স অফ সিউইং মেশিন। সিউইং মেশিনটাকে কিভাবে মেইনটেনেন্স করতে হয়। তাহলে অলরেডি তোমরা যেহেতু অ্যাপারেলের স্টুডেন্ট সবাই মেজর, তাহলে আমি ধরে নিতে পারি যে তোমরা মোটামুটি এই মেশিন সম্পর্কে অলরেডি জানো। তারপরেও আমরা যেহেতু আমাদের থিওরিটিক্যাল পার্টে আছি, আমরা আমাদের যতটুকু দরকার সেই অংশগুলো আমরা একটু ট্রাই করবো আর কি শেখার জন্য। তো প্রথমে তোমরা যে এই পার্টস গুলো দেখতেছো, একটা সুইং মেশিনে নরমালি এই পার্টস গুলো থাকে, আর নিচে যে অংশটা থাকে সেখানে হচ্ছে অয়েলিং থাকে, প্লাস তোমার মোটর, প্যাডেল, হ্যাঁ, বেল্ট, সেই অংশগুলো থাকে এটাকে তোমার রান করার জন্য। তো তোমরা অলরেডি যদি মেইনটেনেন্স করে থাকো যে কোনো একটা মেশিন মেইনটেনেন্স ডিপার্টমেন্টের ল্যাবে, তাহলে তোমরা দেখবা যে এখানে অয়েলিং সিস্টেমটা কিভাবে হয়, হ্যাঁ, পুরো অংশটা কিভাবে করে। আর আমরা তোমাদেরকে কয়েকটা লিংক দিয়ে দিব অ্যাভেলেবল। তো সেগুলো একটু দেখবা, দেখার পরে তুমি একটু আইডিয়া পেয়ে যাবা যে আসলে এই মেশিন গুলো কিভাবে মেনটেনেন্স করা হয় সচরাচর আর কি, কমন ভাবে যেভাবে মেনটেনেন্স করা হয়। তো নর্মালি পার্টস গুলো সম্পর্কে তো আমাদের একটা ধারণা আছে, ঠিক না? এই পার্টস গুলো সম্পর্কে, জি স্যার। যে থ্রোট প্লেট, স্প্রিং টেনশন, তারপর টেকআপ লিভার, প্রেসার ফুট, থ্রেড গাইড বা টেনশনার ডিস্ক, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার হ্যান্ড বা হ্যান্ড পুলি, অনেক সময় হ্যান্ড বলেই আমরা, যদিও হাত দিয়ে ঘোরানো যায়, তবে এটা সাধারণত যেহেতু অটোমেটিক মেশিন, হাত দিয়ে অপারেট না করাটাই বেস্ট আর কি। তবে কখনো কখনো আমাদেরকে হাত দিয়ে অপারেট করতে হয় মাঝে মাঝে, বাট সচরাচর এটা আমাদের দরকার হয় না, হ্যান্ড হুইল। তারপর হচ্ছে তোমার স্টিচ ডায়াল। স্টিচ ডায়াল বলতে স্টিচ বড় ছোট করার, যেটা আমরা বলি যে তুমি একটু বড় স্টিচ দিতে পারো অথবা ছোট স্টিচ দিতে পারো, ডিস্টেন্স আর কি, একটা পার ইঞ্চিতে কয়টা স্টিচ করবে, কয়বার করে সে স্টিচিং করবে। তারপর হচ্ছে ব্যাক ট্যাক লিভার। ব্যাক ট্যাক লিভার বলতে এটা যখন তুমি ক্লিক করবা তখন এটা যেমন ফেব্রিকটার সামনের দিকে যায়, ওটা আবার পিছন দিকে আসবে, সামনের দিকে স্টিচ করে আবার পিছনের দিকে আসবে। অনেক সময় কি হয়, আমাদের দরকার হয় যে একই জায়গায় কয়েকবার স্টিচ করা দরকার হয়। তো সেক্ষেত্রে তুমি এই সামনে যখন একটু স্টিচ দেওয়ার পরে এটা টিপ দিলে, মানে এটা যদি অন করো বা নিচের দিকে পুশ করো, তাহলে এটা আবার পিছনের দিকে আসবে, পিছনের দিকে এসে আবার স্টিচ করবে। অর্থাৎ স্টিচ করে যেভাবে সামনে যায় ঠিক সেভাবে সে পিছনে আসবে। তো যেই জায়গাটায় আসলে সাধারণত স্টিচিং শেষ হয়ে যায় আমাদের, একেবারে শেষের দিকে আর কি, একটা ফেব্রিক আমরা জয়েন করতেছি, একবার লাস্টের অংশে গিয়ে আমরা একটা ব্যাক ট্যাগ দিয়ে দিই, মানে দুইবার, মানে সামনে পিছনে লক করে দিই, যাতে এটা আর খুলে না যায়। সাধারণত এই ধরনের সচরাচর একটা মেশিন বিভিন্ন পার্টস গুলো এইভাবে থাকে। আর নিডেল, প্রেসার ফুট, তারপরে তোমার ফিড ডগ, এগুলো তো কোন অংশে থাকে তোমরা এটা সম্পর্কে অলরেডি জানো। তারপরে ববিন, ববিন কেস, সেগুলোর নিচে অবস্থান করতেছে, ওখান থেকে আবার তোমার যে ব্যাক সাইডের যে ইয়ানটা সেটা আবার সাপ্লাই করা হচ্ছে। আর আরেকটা মেশিন সম্পর্কে আমরা একটু ছবিটা নিয়ে আসছি, ঠিক আছে? যদিও এখানে খুব একটা ক্লিয়ারলি তুমি বুঝতে পারবে না, অরিজিনাল মেশিনটা যদি তুমি দেখো তাহলে এটা আরেকটু ক্লিয়ার হবে, যে একই সাথে সিউইং করতেছি প্লাস কাটতেছি, হ্যাঁ, যেটাকে আমরা বলি যে ওভারলক মেশিন। ওভারলক সাধারণত প্যান্টের যে সেলাইগুলো আছে জয়েনিং এর জন্য, ভিতরে ইনার সাইডে দুইটা পার্ট অর্থাৎ ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট যে জয়েন করতেছি আমরা, সেই অংশগুলোতে সাধারণত এই ওভারলক স্টিচ দেওয়া হয়, হ্যাঁ, লক স্টিচ। একসাথে লক করে দিবে, প্লাস স্টিচ করবে, প্লাস আবার কাটবে, মানে ফেব্রিকের যদি বাড়তি অংশ থাকে সেই অংশটা কেটে আবার ফেলে দিবে। অর্থাৎ একই সাথে তিনটা কাজ এইটা দিয়ে করবে। আবার যদি তুমি নাম্বার অফ ইয়ান দেখো, তাহলে নাম্বার অফ ইয়ান দেখা যাবে দুইটা থেকে চারটা, চারটা পর্যন্ত ইয়ান এখানে একসাথে সাপ্লাই দেওয়া হয়। অর্থাৎ একটা সুতা দিয়ে আসলে লক স্টিচ করা হয় না, ওভারলক সাধারণত একসাথে দুইটা, তিনটা, চারটা পর্যন্ত সুতা দিয়ে আমরা আসলে লক স্টিচ করে থাকি। তো এখানে এই অংশটাতে তোমার হয়তোবা একটা দুইটা জিনিস বেশি থাকবে, হ্যাঁ, এই অংশটাতে।
তাহলে এখানে দেখো যেখানে একটা পার্ট আছে যে আপার ব্লেড মানে অন্যান্য মেশিন গুলোর মধ্যে এই অংশটা একটু এক্সট্রা, মানে একটা ব্লেড থাকবে যেটা দিয়ে তোমার ফেব্রিকটা আবার সিজারিং এর মতো কেটে ফেলবে, যে অংশটা বাড়তে থাকবে, কেটে প্লাস লক করে দিবে একই সাথে দুইটা। আর বাকি অংশগুলো সব সেম, অর্থাৎ তুমি যদি একটু মিলাতে চেষ্টা করো তাহলে দেখবা যে সবগুলো অংশই দেখবা আগের মেশিনের সাথেই মিলবে, শুধুমাত্র তার বেসিক জায়গাটা ডিফারেন্ট। আরেকটা হচ্ছে ওই যে তোমার যেটা এখানে ববিন কেস ছিল, এখানে আবার ববিন কেস থাকবে না আর কি। এখানে সরাসরি যে সুতাগুলো যাচ্ছে উপরে এবং নিচে, অর্থাৎ একসাথে দুইটা সাপ্লাই সে পারফর্ম করবে, এখানে তোমার ববিন লাগবে না আর কি। তো কন্টিনিউয়াস ইয়ার্ন সাপ্লাই এখানে চলতে থাকবে। তাহলে এই মেশিনগুলো, অর্থাৎ সিভিং মেশিন যদি আমরা মেইনটেনেন্স করতে চাই তাহলে আমাদেরকে কিছু রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হবে, যেটাকে আমরা অলরেডি, তোমরা যদি মেইনটেনেন্স এর প্রাইমারি হিস্টোরি গুলো একটু পড়ো তাহলে তোমরা জানো যে আমাদের অনেক ধরনের মেইনটেনেন্স আছে, প্রিভেন্টিভ, তারপরে তোমার প্রেডিক্টিভ, হ্যাঁ। তো এই ধরনের কতগুলো মেইনটেনেন্স অংশ আছে, যার কারণে তুমি সেই রুটিন ওয়াইজ, আমি যদি বলি এক কথায় রুটিন ওয়াইজ যে মেইনটেনেন্সটা আমাকে সেটা করতে হবে। প্রেডিক্টিভ মেইনটেনেন্স আমরা সাধারণত চাই করতে, কারণ এবং সেটা আসলে হয় কিভাবে, সেটা আসলে রুটিন মেইনটেনেন্স এর কারণেই হয়ে যায়, যে রুটিন ওয়াইজ আমরা সবসময় মেইনটেনেন্স করতে থাকি, যদিও আমার দরকার নেই তারপরেও আমি করতে থাকি, হ্যাঁ, যদিও আমি জানি একেবারে ব্রেকডাউন যাতে না হয়। অর্থাৎ তুমি যদি ওয়েট করো যে একেবারে না থামা পর্যন্ত আমি এটাকে আসলে মেইনটেনেন্স করবো না, তাহলে কি হবে, ওই যে মেজর যে ক্ষতিটা তোমার হওয়ার সেটা কিন্তু হয়ে যাবে, যে আলটিমেটলি মেশিনটা একটা সময় কি হবে, পারফর্মই করবে না। তোমরা তো সিভিং মেশিন সম্পর্কে এবং তোমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্পর্কে জানো যে এখানে প্রতিটা মিনিট কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মিনিট। এই মেশিনটা যদি বন্ধ থাকে 1 মিনিট, তার মানে হচ্ছে তোমার একটা প্রোডাক্ট বা দুইটা প্রোডাক্ট, এমনকি 4টা প্রোডাক্ট লস হবে, অর্থাৎ 4টা প্রোডাক্ট প্রোডাকশন বন্ধ থাকবে, 4টা প্রোডাক্ট পর্যন্ত। এবং এই সময়টা যত বাড়তে থাকবে তোমার প্রোডাকশন তত বেশি লস হবে। আমরা সাধারণত এখানে বলি যে মিনিটের টাকা না, মিনিটে বা সেকেন্ডে সেকেন্ডে এখানে টাকার হিসাব হয়। তো সেই হিসেবে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এখানে সময় নষ্ট করতে পারবো না এক কথা। তাহলে মেশিনটা যদি বন্ধ থাকে তাহলে আমাদের লস, আমরা এটাকে কখনোই বন্ধ রাখতে পারবো না। আমাকে এটাকে প্রিভেন্টিভ বলো, তারপরে প্রেডিক্টিভ বলো, যেটাই হোক না কেন আমাকে এটা সবসময় রানিং রাখতে হবে। ইভেন এমনও হয় যে মেশিন যদি বন্ধ হয়ে যায় আমরা সাথে সাথে এই মেশিনটার এগেইনস্টে আরেকটা সেম মেশিন রেডি রাখি, যে এই মেশিনটার সাথে সাথে রিপ্লেস করে আমরা অন্য মেশিন বসাই দিই, তাও আমি কিন্তু সময় নষ্ট করতে পারবো না। তাহলে মেইনটেনেন্স এর গুরুত্বটা এখানে খুবই বেশি আর কি। আশা করবো সেটা সম্পর্কে তোমরা একটু সজাগ থাকবে। আচ্ছা, এখন এখানে মেইনটেনেন্স এর ক্ষেত্রে আমরা কয়েকটা অংশে একটু আলোচনা করি, তারপরে আমরা একটু চেক লিস্টে চলে যাব, যে কয়েকটা পার্টে যদি আমরা একটু আলোচনা করতে চাই। প্রথম অংশ যেটা বলা আছে সেটা হচ্ছে ক্লিনিং। সিভিং মেশিন বুঝতে পারতেছো, এটা যখন প্রতি সেকেন্ডে সে স্টিচ তৈরি করতেছে, নিডেল দিয়ে সে ফেব্রিকটাকে ছিদ্র করতেছে, আবার ইয়ার্ন এখানে পাস করতেছে, এখানে একই সাথে ফ্রিকশন হচ্ছে, একই সাথে কাজও হচ্ছে, ফ্রিকশন বলো, ফাইবার লস বলো, তারপরে ফেব্রিকের একটু ড্যামেজও যদি বলো, এখানে সবগুলো কিন্তু একসাথে হচ্ছে। এবং এইগুলো হওয়ার সাথে সাথে কিন্তু এখানে ডাস্ট, মানে হিউজ পরিমাণ ডাস্ট কিন্তু তোমার বাতাসের মধ্যে মিশে যাচ্ছে বা উঠতেছে আশেপাশে। আর এই মেশিনের ক্ষেত্রে যদি বলি তাহলে এই মেশিনে তো বুঝতে পারতেছে যে ফেব্রিক কাটতেছে কন্টিনিউয়াস, তার মানে এখানে ডাস্টের পরিমাণটা আরো বেশি। এই জন্য তোমার প্রতিনিয়ত আমরা সাধারণত ইন্ডাস্ট্রিতে আমরা দেখি যে 1 ঘন্টা আর কি, 1 ঘন্টার সময়টা আমরা বলি 1 ঘন্টা, যে 1 ঘন্টার মধ্যে এই মেশিনটাকে আমরা ক্লিনিং করি, স্পেশালি এই অংশটুকু, যদি সম্ভব হয় পুরো অংশটুকু। হ্যাঁ, কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে দেখবা 2 থেকে 5 মিনিট পর্যন্ত সময় দিবে, যে আপনাকে 5 মিনিট সময় দিচ্ছি এটা কি বলে পরিষ্কার করার জন্য, ক্লিনিং করার জন্য। তাহলে প্রোডাকশন বন্ধ করে আমরা কিন্তু কি করব, এটা ক্লিনিং করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, না হলে কি হবে, এই অংশগুলো জাম হয়ে যাবে, বিভিন্ন জায়গাগুলো আস্তে আস্তে একটা একটা করে আটকে যেতে পারে। আবার কিছু কিছু সময় আছে এই মেশিন না, অবশ্য অন্যান্য মেশিন যেগুলো আছে কাটিং মেশিন, যে ডাস্টের সাথে ফ্রিকশনের কারণে অনেক সময় আগুন লেগে যায়, মানে হিউজ পরিমাণ টেম্পারেচার রাইজ করার কারণে অনেক সময় ফায়ার, আগুন শুরু হয়ে যায় বা ওখান থেকে জেনারেট করতে পারে। তো এইসব জায়গার কারণে আসলে আমরা একটু ক্লিন যদি থাকি, এই ফাইবার গুলো যাতে ওখানে বা যেখানে ফ্রিকশন হয় সেই জায়গায় যাতে জমে যেতে না পারে, এই জন্য আমাদের এই কাজটা সবার আগে করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো এখানে কি বলছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ডুইং মেইনটেনেন্স ইজ টু ডু প্রপার ক্লিনিং অফ দ্য মেশিন পার্টস লাইক
কোথায় এটা? ববিন রেসওয়ে, ফিট টিথ, নিডল প্লেট এটসেট্রা। অর্থাৎ যে জায়গাটায় আসলে সিউইংটা হয় সেই অংশটা হচ্ছে প্রায়োরিটি, দেন আদার অংশগুলো। স্যার ববিন রেসওয়ে বলতে কোনটাকে বোঝাচ্ছে? ববিন রেস হচ্ছে ওই যে ববিনটাকে যেখানে রাখো ওই জায়গাটায় তো ওকে ঘোরাচ্ছে না, শুধু ববিন না আর কি, ববিনটাকে ঘোরানোর জন্য যে পার্টটা আছে সেটাকে ববিন রেসওয়ে বলতেছে। রোটারি হুকটাকে? হ্যাঁ, রোটারি হুক, ওই ধরনের পার্ট। ঠিক আছে, আর ববিন তো আসলে কোনো রেস করবে না, বাট যেখানে ও ঘুরতেছে কন্টিনিউয়াস ওই জায়গাটাকে বলা হচ্ছে, কারণ ওখানে তো তাকে মুভ করতে হচ্ছে, তাকে রোটেশন করতে হচ্ছে, টু এন্ড ফ্রো, মানে ইয়ানটাকে সাপ্লাই দিতে হচ্ছে। ওখানে যদি জ্যাম হয়ে যায় তাহলে আলটিমেটলি কি হবে? তোমার ববিন কিন্তু ঘুরবে না, অর্থাৎ উপরে কাজ করতেছে বাট নিচে কাজ করতেছে না। তাহলে তুমি একটা ফল্ট, মানে যে কোনো সময় একটা ফল্ট অ্যারাইজ করবে তোমার মেশিনের মধ্যে। ঠিক আছে, ওই তোমার দেখা যাবে উপরে সেলাই হচ্ছে ঠিকই কিন্তু নিচে সেলাই হচ্ছে না। তো এই জন্য রুটিন ওয়াইজ যদি তুমি ক্লিনিং করো এই পার্টস গুলোকে, তাহলে বলা যায় যে তোমার এই অংশটা মানে এই ধরনের ঝামেলাগুলো তোমার রানিং অবস্থায় ফেস করবে না আর কি। ঠিক আছে, আবার তুমি ইন্ডাস্ট্রিতে যদি যাও তাহলে দেখবে আবার এক একজন এক এক ভাবে নাম বলে আর কি। হ্যাঁ, ববিন বলে, কেউ অন্যান্য নামেও পরিচিত আর কি, যে লোকাল নাম যেগুলো সেগুলো দিয়ে কিন্তু ওয়ার্কাররা বেশি পরিচিত আর কি। আমরা যেই নামগুলো বলি অনেক সময় তারা কিন্তু সেই নাম বলবে না। ঠিক আছে, তো এই জন্য কনফিউজ হওয়ার দরকার নেই। ওরা যা বলবে বা যে পার্টস গুলো তুমি দেখতে পারতেছো ভিজুয়াল, দেখা যাবে যে একই পার্টস কে আমরা এক এক নামে আসলে অনেক সময় নাম্বারিং করি। আচ্ছা, তাহলে it must be remembered that the machine should be cleaned properly before oiling as it can lead to accumulation to the fluff, এই যে fluff মানে fluffy যে ফাইবার গুলো সেগুলোর কথা বলেছে, and dust around the oil thus jamming the machine। তাহলে বুঝতে পারতেছো অয়েল এবং ডাস্ট প্লাস ফাফি যেই ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো একসাথে হয়ে আলটিমেটলি মেশিনটাকে বন্ধ করে দেওয়ার একটা প্রবণতা ক্রিয়েট করবে যদি তুমি ক্লিনিং না করতে পারো বা টাইম মতো বা রেগুলার যদি না করো। হয়তো বা জাম হচ্ছে, তুমি যদি পরিষ্কার করে ফেলো দেন এটা আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবার এটা আস্তে আস্তে জাম হতে চাচ্ছে তার আগেই তুমি আবার ক্লিন করে ফেলতেছো, এরকম আর কি বিষয়টা। আর যদি তুমি দীর্ঘ সময় এটা ক্লিন না করো, হ্যাঁ, যে ওয়ার্কারদেরকে এটা আবার অনেক সময় ট্রেনিং করতে হয়, আমাদেরকে ট্রেনিং দিতে হয় যে এই তোমরা কিন্তু এটা মানে রেগুলারলি করবা 1 ঘন্টা পর পর। হ্যাঁ, যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে কি ছিল, একটা মিউজিক দিত আর কি, মিউজিক একটা গান বাজাই দিত 1 ঘন্টা পর পর, বলতো যে যখন মিউজিকটা বাজবে তখন তোমরা মেশিন ক্লিন করবা, কাউকে যেন আমরা না দেখি যে প্রোডাকশন দিচ্ছ। ঠিক আছে, মানে এটা একবারে স্ট্রিক্টলি মানে ফলো করতে হবে। তো এটা ওইরকম আর কি বিষয়টা, যে আমরা 1 ঘন্টা পর পর একটা করে মিউজিক দিব, সাথে সাথে তোমরা মেশিন ক্লিন করে ফেলবে। আবার এরপরে মিউজিক যখন বন্ধ হবে তখন তোমরা আবার তোমাদের প্রোডাকশনে ফিরে যাবে। এই ধরনের অনেকগুলো প্র্যাকটিস আছে, যদি তুমি ইন্ডাস্ট্রিতে শুরু করতে পারো বা তোমার ওয়ার্কারদেরকে যদি ট্রেন আপ করতে পারো সেটা হচ্ছে বেস্ট। আচ্ছা, তাহলে এখন তুমি যদি ক্লিনিং করতে চাও তাহলে কয়েকটা স্টেপ ফলো করতে হবে, ঠিক না? এই স্টেপ গুলো এখানে দেয়া আছে, কি কি স্টেপ তুমি ফলো করবে। তো প্রথমে বলা হচ্ছে কি, ডিসকানেক্ট দ্য মেশিন, ইলেকট্রিক সাপ্লাই মানে টার্ন অফ করতে হবে। টেক দ্য থ্রেড টেক আপ টু দ্য হাইয়েস্ট পজিশন এন্ড লিফট আপ দ্য প্রেসার ফুট, মানে বুঝতে পারতেছো যে নিডেল তারপর তোমার প্রেসার ফুট এগুলোকে একটু উপরের দিকে নিয়ে যেতে হবে, থ্রেড গাইড এগুলোকে সরিয়ে নিতে হবে ক্লিনিং করার সময়। আনস্ক্রু এন্ড রিমুভ দ্য নিডল প্লেট, বুঝতে পারতেছো কোনটা নিডল প্লেট, যে প্লেটটার উপরে সাধারণত ফেব্রিক গুলো থাকে সেই প্লেটটাকে আসলে সরাই ফেলতে হবে। দেন ব্রাশ আউট দ্য লিন্ট ইন দ্য ফিট টিপ, তাহলে ফিট টিপের ওই জায়গাগুলোতে তোমাকে ব্রাশ দিয়ে যদি পারো সম্ভব হয়, বা ওই যে তোমরা ওই যে কি বলে বিভিন্ন তুলি, হ্যাঁ তুলি যদি থাকে অথবা সেই ধরনের কোনো আইটেম যদি তোমাদের কাছে থাকে, ফেব্রিক দিয়ে যদি থাকে, ফেব্রিক দিয়ে আসলে যেহেতু এইসব জায়গাগুলো একটু জিগজ্যাগ টাইপের, সরাসরি প্লেন কিছু দিয়ে আসলে পরিষ্কার করার থেকে যদি তুমি ব্রাশ ইউজ করো এটা বেটার। ইট ইজ বেটার টু রিমুভ দ্য প্রেসার ফুট অ্যাজ ওয়েল অ্যাজ নিডল টু হ্যাভ প্রপার অ্যাক্সেস টু দ্য ফিট ডগ। বুঝতে পারতেছো এই অংশটা একটু বড় কাজ, হ্যাঁ, এটা সাধারণত অল্প সময়ের মধ্যে করা যাবে না, এটা দেখা যাবে দিন শেষে একবার করা যায়, হ্যাঁ দিন শেষে অথবা লাঞ্চের আগে একটু পরিষ্কার করা যায়, কারণ এই পুরো অংশটা চেঞ্জ করে বা তুমি ক্লিন করতে গেলে এটা একটা লম্বা সময়ের দরকার। এটা সাধারণত আমরা একটু দীর্ঘ সময় পরে করি আর কি, যেটা আমরা রেগুলার করি সেটাইগুলো দেখা যাচ্ছে এটা একটু বেশি সময় দিয়ে আমরা করি। ইফ দ্য মেশিন হ্যাজ এ ফ্রন্ট লোডিং বিম, মানে ববিন যদি তোমার থাকে, লে দ্য মেশিন অন ইটস ব্যাক, বুঝতে পারতেছো ওই যে মেশিনটাকে আগে
সরাই ফেলতে হবে, যে একটু ধাক্কা দিলে দেখবে মেশিনটা সরে যায় এবং পিছনের নিচের অংশটুকু ভিজিবল হয়। এটা তোমরা অলরেডি জানো আর কি। মেশিনটাকে ধাক্কা দিলে ওই নিচের অংশটুকু উপরে চলে আসে, তখন তুমি সেই অংশটা আবার পরিষ্কার করবে। ইফ দ্য মেশিন হ্যাজ এ ফ্রন্ট লোডিং ববিন, তো বললাম রিমুভ দ্য ববিন কেস, এটা তো ফার্স্ট কাজ, রিমুভ ববিন কেস। দ্য রেসওয়ে, রিমুভ রেসওয়ে, নট হুইচ ওয়ে ইট ওয়াজ অ্যালাইনড অর পজিশনড, মানে এটা কোন দিকে, অবশ্যই মানে এটা অনেক সময় আমরা ভুল দিকে লাগাইতে চাই আর কি, যারা যদি আমরা না জানি আর কি, তাহলে দেখবে ববিনটা ঠিক মতো লাগাইতে পারবা না, কারণ ওইটার একটা নির্দিষ্ট পজিশন আছে, নির্দিষ্ট ওয়ে আছে লাগানো, তো ঠিক সেভাবে লাগাইতে হবে। মানে আমি আমার ইচ্ছা মতো লাগাইতে পারবো না, তো সেই পজিশনে যদি না মিলে সে কখনোই লাগবে না, লুজ হয়ে থাকবে বা ই থাকবে। তো তাকে ঠিক মতো লাগানোর জন্য যেভাবে দরকার সেভাবে আমরা রিমুভ করব, আবার এটাকে ক্লিনিং করে সেখানে প্লেস করবো। ইনসাইড দ্য নিডল প্লেট, নিডল প্লেটের নিচে দেখো, ইফ দ্য ডার্ট অর লিন বিকামস ম্যাটেড, ডার্ট এবং লিন যদি সেখানে থেকে যায়, তাহলে এ সিম্পল পিন অর নিডল ক্যান বি ইউজড টু পিক দ্যাম আউট। যদি অনেক সময় তোমার আরেকটা নিডল দিয়ে আমরা ওখানে ক্লিনিং করতে চাই অনেক সময়, ঠিক আছে, নিডল প্লেটের নিচে যদি ভিতরে যদি এরকম কিছু জিনিস অ্যাটাচ থাকে। অ্যানাদার ওয়ে অফ দ্য ববিং দ্যাট ইজ বাই ইউজ অফ নাইলন ব্রাশ, ওই যে আমরা যেটা বললাম যে ব্রাশ টাইপের বা জিগজ্যাগ টাইপের যে জায়গাগুলো সেগুলো ক্লিন করার জন্য তুমি সেগুলো ইউজ করতে পারো, ঠিক আছে। অথবা ক্লিনার সার্ভিস টুল, এটা প্রিভিয়াস টুল না, সার্ভিস টুল, হ্যাঁ, ভ্যাকুয়াম ক্লিনার সার্ভিস টুল যদি তোমার থাকে। সাধারণত এত হাই মানে ভ্যাকুয়াম ক্লিনার আসলে ইউজ করে না, যদিও ঠিক আছে করা উচিত আর কি, আমাদের ইন্ডাস্ট্রিতে সচরাচর দেখা যায় না যে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতেছে। তোমরা যদি ইসে যাও, ল্যাপটপ অনেক সময় আমরা ক্লিনিং করতে চাই না বিভিন্ন সার্ভিস সেন্টারে, ওরা দেখবে যে ভ্যাকুয়াম ক্লিন করতেছে, তোমার কিবোর্ড টিবোর্ড যা আছে এখান থেকে ডাস্ট গুলো ক্লিন করতেছে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে। অনেকটা সেরকম আর কি, যে একটা এয়ার ফ্লো দিয়ে সাক করে নেয়া যতগুলো তোমার আছে কি বলে ডাস্ট এবং অন্যান্য জিনিসগুলো আছে, এগুলো সাক করার জন্য। তো সেটা ডিফারেন্ট আর কি, এই ধরনের মেশিন বা এই ধরনের কি বলবো এক্সপেন্সিভ টুল আর কি সাধারণত আমরা দেই না আর কি অপারেটরদেরকে বা অন্যদেরকে। যদি তোমার মেইনটেনেন্স ডিপার্টমেন্ট থাকে আলাদা করে, তারা যদি রেগুলার এটা ক্লিন করে এভাবে এই প্রসেসে, তাহলে ঠিক আছে। বাট সাধারণত আমরা ওই ওয়ার্কারদেরকে এই ধরনের টুলস দেই না, ভ্যাকুয়াম ক্লিনার দেই না, ঠিক আছে। ক্যান অফ কম্প্রেসড এয়ার ক্যান অলসো বি ইউজড অর অ্যাজ সিম্পল অ্যাজ ব্লোয়িং ক্যান অলসো ডু, মানে সাধারণত বাতাস দিয়ে বা অন্যান্য ভাবে যে তুমি সহজে ক্লিন করতে পারো আর কি। আচ্ছা, ক্লিন বোথ ববিন এন্ড ববিন কেস, এটা তো গেল। অলসো লুক আউট দ্য পিস অফ এ ব্রোকেন নিডেল, এই যে অনেক সময় যখন আমরা সেলাই করতে যাই তখন কিন্তু অনেক সময় ভেঙে যায় নিডেল, এটা তোমরা ইন্ডাস্ট্রিতে গেলে সবচেয়ে বেশি দেখবা, বাসা বাড়িতে এটা খুব একটা দেখা যায় না। বাসা বাড়িতে আমাদের কি হয়, নিডেল যদি ভেঙে যায় মা বাবা কি করে, বা মা যারা সেলাই করে তারা কি করে, নতুন আরেকটা নিডেল লাগায় ফেলে, ঠিক না। কিন্তু ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা করা যাবে না, ওই যেটা ভেঙে যাবে সাথে সাথে ওই ব্রোকেন নিডেল কিন্তু খুঁজে বের করতে হবে। কেন? কারণ কোনো কনজিউমার মানে তোমার বায়ার বা কনজিউমার, সে যদি কোনো কারণে এই ভাঙা নিডেলের কারণে যদি কোনো কারণে সে ক্ষতিগ্রস্ত হয় একটা নিডেলের কারণে, অর্থাৎ এই নিডেলটা আসলে ভেঙে গিয়ে কোথায় থাকে, সাধারণত ফেব্রিকের মধ্যে থাকে। এখন এই ফেব্রিকটা যদি কোনো কারণে একটা কনজিউমার বা একজন কাস্টমার ইউজ করে এবং তার শরীরে যদি সেটা বিঁধে যায়, তাহলে বুঝতেই পারতেছো কি ধরনের কমপ্লেইন বা কমপ্লায়েন্স ইস্যুতে তুমি পড়বা, মানে এটা মারাত্মক কমপ্লায়েন্স ইস্যুতে পড়তে পারো যদি এই ধরনের কমপ্লেইন আসে যে তুমি ভাঙা নিডেল বা সুই, অর্থাৎ তুমি একজন কাস্টমারকে বলতে পারো যে হেলথ ইস্যুতে তুমি আঘাত করছো, হ্যাঁ। তো সেই হিসেবে এটা একটা মারাত্মক অফেন্স, তোমাকে ধরে ফেলবে আর কি, এবং বায়ারের কাছে তোমাকে অনেক বড় ধরনের জরিমানা দিতে হতে পারে। এই জন্য অনেক সময় মেটাল ডিটেক্টর থাকে আমাদের ইন্ডাস্ট্রিতে, মেটাল ডিটেক্টর, যে ফেব্রিক গুলো যখন আমরা ফাইনাল ইন্সপেকশনে দেই তখন মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে যায় যে কোনো নিডেল পার্ট এখানে আছে কিনা। তবে যখন ভেঙে যাবে, অপারেটরদের প্রথম দায়িত্ব হচ্ছে নিডেল ভাঙার সাথে সাথে ওই ভাঙা টুকরোটা আগে খুঁজে বের করা। যদি ভাঙা টুকরো না পায়, হ্যাঁ, তাহলে কিন্তু তাকে অনেকগুলো রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হয়, যে স্যার আমি পাই নাই, খুঁজতেছি, আমার এখান থেকে এই সময়ে ভেঙে গেছে, এই মাথা আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। কারণ তোমার এই ভাঙা নিডেলের অংশটা প্লাস ওই মেইন বডিটা, এই দুটো একসাথে দিয়ে তোমাকে নতুন নিডেল নিতে হবে। যতক্ষণ ধরে তুমি এই ভাঙা অংশ এবং নতুন নিডেল না দিবা, ততক্ষণ ধরে তোমাকে নতুন নিডেল কিন্তু ইস্যু করবে না তোমার গার্মেন্টস ডিপার্টমেন্ট বা যেটা স্টোর ডিপার্টমেন্ট, সে কিন্তু তোমাকে দিবে না নিডেল। অর্থাৎ তুমি নিডেল খুঁজে না পেলে তোমাকে নতুন করে নিডেল দেয়া হবে না সেলাই করার জন্য।
খুবই ইম্পর্টেন্ট একটা অংশ। হ্যাঁ, নিডল ভেঙে গেলে সাথে সাথে অবশ্যই তোমাকে এটা খুঁজে বের করতে হবে। তাহলে মেইনটেনেন্স ডিপার্টমেন্টের মধ্যে যদিও এটা অপারেটরের একটা মানে কাজ হিসেবে আমরা বলতেছি, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, মানে অ্যাভয়েড করা যাবে না আর কি। তুমি ভাবতেছো যে নিডল ছোট্ট একটা টুকরা ভেঙে গেছে, দরকার নেই, সমস্যা নেই, এরকম কথাগুলো আসলে বলা যাচ্ছে না। এটা তোমাকে অবশ্যই ইউজ করতে হবে এবং ব্যবহার করতে হবে, খুঁজে বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আফটার ক্লিনিং দ্য এরিয়া, ওয়াইপ ইট এন্ড কটন বার্ড বা তোমার অন্য যেগুলো আছে সেগুলো দিয়ে তুমি ক্লিন করলা। চেক ফর এনি কাইন্ড অফ ডেন্ট, স্ক্র্যাচ, মার্ক, রিমুভ রেসওয়ে, নিডল প্লেট। কোথাও যদি কোনো মার্ক থাকে, কোনো ডিস্ট্রাই বা কোনো স্মুথনেস এর মধ্যে কোনো সমস্যা থাকে, রাফনেস যদি ক্রিয়েট হয়, ফেব্রিক যদি ড্যামেজ হয়, এক কথা যদি আমি বলি যে কোথাও কোথাও ফেব্রিক বেজে যাচ্ছে, সেটা ড্যামেজ হচ্ছে, তাহলে সেই ধরনের জায়গাগুলো তুমি ক্লিন করবে। ফাইনালি কি বলা হচ্ছে, রিসেম্বল দ্য পার্টস ম্যানুয়ালি, মানে তুমি আবার যেভাবে খুলছো সবগুলো ঠিক সেভাবে আবার সবগুলো অ্যাসেম্বল করবে। All the parts should be placed as it was for checking of the machine. After assembling, turns the balance wheel downward and toward yourself to look for any obstacle as the needle goes into the needle. এই যে এই জায়গাটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি মেইনটেনেন্স করার পরে এই যে হ্যান্ড হুইল, যেটা হ্যান্ড হুইল, এটা দিয়ে একটু সামনে মানে পিছনে একটু ঘোরাবা আর কি, মানে একটু চালাবা আর কি। আমি যদি বলি যে মেশিনটাকে একটু আস্তে আস্তে চালাবা, চালিয়ে দেখবা যে এখানে কোনো কোথাও কোনো বাঁচতেছে কিনা বা ঠিক মতো কাজ করতেছে কিনা। যদি ঠিক মতো কাজ করে ঠিক আছে, আর যদি ঠিক মতো কাজ না করে তাহলে তুমি আবার দেখবা কোথায় কি সমস্যাটা আছে, যে তুমি ক্লিন করার সময় কোথাও কোনো সেটিং চেঞ্জ হয়ে গেল কিনা, সেই অংশটা চেক করে তারপরে তুমি আবার টোটালি ফুল রানিং এ চলে যাবে আর কি মেশিনটা। ঠিক আছে। তারপরে হচ্ছে যে তোমার ডার্ক পিস এন্ড টেনশন ডিস, অর্থাৎ থ্রেড টেনশনার বা থ্রেড অ্যাডজাস্টার, এগুলো সব আগের মতো তুমি আবার চেক করবা নরমালি রানিং করতেছে কিনা সে। আর চেকিং অফ দ্য নিডল ইজ অলসো প্রিফার্ড বিফোর রিফিটিং ইট। তাহলে নিডল একটা অংশ যেটা সাধারণত আমরা সেলাই করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, তো সেটাকে অবশ্যই তোমাকে রিচেক করতে হবে, বারবার রিপিট করতে হবে যে এটা কোনো ঝামেলা আছে কিনা, এটা বেন্ড আকারে আছে কিনা, বাঁকা হয়ে গেছে কিনা। হ্যাঁ, বাঁকা হয়ে গেলেই সে আসলে ওই যে যখন আমরা অপারেট করতে যাবো সাথে সাথে সে ভেঙে যাবে। এই জিনিসগুলো প্রথমেই আমাকে একটু, যখন আমরা একবার ক্লিনিং করে আবার নতুন করে রিস্টার্ট দিতে যাব তার আগেই আমাকে এগুলো একটু চেক করে দিতে হবে। ঠিক আছে। তারপরে তোমার এই যে figures from the shank till the point of the needle, any roughness can be removed by MRE roller or something, and but it is advisable to change the needle after a few consecutive uses. এখানে বলা হচ্ছে কিছুক্ষণ পর পর নিডল চেঞ্জ করার কথা, যে একটা সার্টেন টাইম পরে। আসলে এটা অনেক সময় হয়, অনেক সময় হয় না। আমরা তো সাধারণত একটা নিডল দিয়ে কাজ করতে থাকি, যতক্ষণ ধরে কোনো ফেব্রিক ফল্ট না আসে অথবা নিডেলের কোনো একটা মাথা ভেঙে না যায় ততক্ষণ ধরে আসলে আমরা নতুন নিডেল ইউজ করি না। ঠিক আছে। এটা সার্টেন মানে কোনো আসলে নির্দিষ্ট কোনো টাইম নাই যে তুমি আসলে এতক্ষণ পর পর এটা চেঞ্জ করবে। ঠিক আছে। এটার একটা অ্যাপিয়ারেন্স আছে, ফেব্রিকের একটা অবস্থা আছে, ফেব্রিকের একটা কোয়ালিটি আছে, বা স্টিচিং বা তোমরা যেটা জানো যে স্টিচ বা সিম, এগুলোর একটা কোয়ালিটির উপরে বেস করে আসলে তোমার নিডল চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ সচরাচর আমরা মানে কোনো নির্দিষ্ট টাইম বলবো না আর কি, যে এতক্ষণ পর পরই আমি চেঞ্জ করবো। আচ্ছা, there is no predefined frequency which is to be followed for needle change. এই যে দেখছো পরের লাইনে সেই কথাটা বলে দিচ্ছে। তারপরে কমপ্লিটলি অ্যাভয়েড দ্য ইউজ অফ ব্যান্ড নিডল, মানে বাঁকা কোনো নিডল তুমি ইউজ করবে না, এটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যেহেতু এটা ভেঙে যেতে পারে এবং এটা ড্যামেজ করবে মেশিনকে, এই দিকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে এটা ছিল মোটামুটি তোমার ইন্ট্রোডাকশন, মানে ক্লিনিং করতে হয় কিভাবে। ঠিক আছে। এই অংশটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে এই অংশটাতে ক্লিনিং এর ক্ষেত্রে? যদিও আমি সবগুলো পয়েন্টে একটু আলোচনা করতে চেষ্টা করছি যে কয়টা এখানে অ্যাভেলেবল আছে। না না স্যার, স্যার, কোশ্চেন আপাতত সেরকম কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা একটু এই যে মেশিন হ্যাঁ গুলো, হ্যাঁ স্যার এই মেশিন গুলো কোন দেশ থেকে মানে বেশিরভাগ নিয়ে আসা হয়, যাদের ওয়ার্কিং পারফরমেন্স একটু মোটামুটি ভালো লেভেলে আর কি, অনেকদিন ধরে ভালো সার্ভিস দেয়? আচ্ছা, ইন্ডাস্ট্রিতে দুইটা কোম্পানি আসলে আমরা বেশি ব্যবহার করি। এটা একটা হচ্ছে জুকি আর একটা হচ্ছে ব্রাদার। ঠিক আছে, জুকি স্যার, এটা ব্র্যান্ড কোন দেশ থেকে আর নিয়ে হচ্ছে আসে? ব্রাদার। এগুলো সাধারণত চায়না আর কি, চায়না কোরিয়া এই মেশিন এগুলো এরাই বেশি তৈরি করে আর কি। ও আচ্ছা। ঠিক আছে, কারণ আসলে মেশিন প্রোডাকশনের ক্ষেত্রে ওরাই এগিয়ে আছে সবচেয়ে বেশি। ঠিক আছে। আমাদের বাঙালিরা তো একটা আমরা মেশিন আমরা তৈরি করতে বাঙালিরা পারবে কি না। করি, আমরা হচ্ছে ওই তোমরা যেমন আর কি অ্যাপারেল মানে সিউইং কাটিং সিউইং করে শেষ, কিন্তু তোমরা যে কাটিং এবং সিউইং করতেছো যেটা দিয়ে করতেছো ওরা সেটা কিন্তু প্রোডাকশন করতেছে।
আলটিমেটলি তোমার থেকে ওরা বেশি প্রফিট করতেছে। জি ঠিক আছে, স্যার। হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য আর কি আমাদের জন্য, যে আমরা যদি এই মেশিন গুলো তৈরি করতে পারতাম, নিজেরা যদি তৈরি করতে পারতাম, তাহলে এই যে প্রথমে যে ইনিশিয়াল কস্ট, এক একটা মেশিন 1 লাখ 2 লাখ বা পাঁচ আমরা লাখ যদি টাকার এই মেশিনের মেশিন গুলো। পার্টস গুলো তৈরি করতে পারতাম, ছোট ছোট মেশিনের যে পার্টস গুলো, নিডেল, তারপর হ্যাঁ হচ্ছে হ্যাঁ বেরিং, এগুলো তৈরি করলেও স্যার আমরা অনেক টাকা আর কি ইনকাম করতে পারি নিজের দেশ হ্যাঁ, থেকে। অবশ্যই করতে পারতাম, কিন্তু সেটা করতে পারতেছি না। ঠিক না আছে, স্যার। এবং সেটার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ কোথায় আসলে? সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই যে স্টিল মিল আর কি, স্টিল মিল যেটাকে আমরা বলি, লোহা লক্করের যে ইন্ডাস্ট্রি গুলো আছে, এগুলো আমাদেরকে আরো ডেভেলপ করতে হবে। ঠিক আছে, এই জায়গাটা যতদিন ধরে ডেভেলপ না হবে ততদিন ধরে আমরা এই এই কাজগুলো করতে পারবো না। স্যার অ্যাক্সেসরিজ এর ফ্যাক্টরি আছে স্যার কুমিল্লাতে। এক্সপেরিয়েন্স আছে হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু এগুলো ম্যাক্সিমামই মানে ইম্পোর্ট করে নিয়ে আসে আর কি, ও ইম্পোর্ট করে নিয়ে আসে। আমাদের দেশে তো আসলে র মেটেরিয়াল পাওয়া যায় না, বুঝতে পারছো? জি স্যার। র মেটেরিয়াল গুলো পাওয়া যায় না, ওরা কিনে এনে এখানে স্টোর করে রাখে, দেন আমাদেরকে আসলে একটা নির্দিষ্ট সাইকেল পর পর সাপ্লাই দেয় আর কি। ঠিক আছে, ওরা হচ্ছে কি একটা নির্দিষ্ট সময় পর পর আমাদেরকে সাপ্লাই দেয়, বাট ওরা কিন্তু ওই যে মানে নিজেরা তৈরি করে না আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। এই পার্টস অর্থাৎ এই মেশিন তুমি যার যে কোম্পানি থেকে কিনছো, সেই কোম্পানিরই দেখবা বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারা কি করবে তোমার এই বিভিন্ন পার্টস আবার সাপ্লাই দিবে, অ্যাক্সেসরিজ পার্টস। ঠিক আছে, না হলে তুমি এটা দিয়ে আসলে মানে ওদের লায়াবিলিটিস হচ্ছে এটা, যে তোমার কোনো পার্ট যদি নষ্ট হয়, ড্যামেজ হয়, তারা যাতে এগুলো আবার তোমাকে সাপ্লাই করে। এখন বাংলাদেশে যদি এরকম একটা অর্গানাইজেশন থাকে যে এই ধরনের মেশিন প্রোডাকশন করতেছে, তো সেটা আসলে ও প্রোডাকশন করার পরে দেখা যাবে অ্যাক্সেসরিজ দিতে পারবে না। কেন? কারণ অ্যাক্সেসরিজ দেখা যাবে ওই যে বিদেশ থেকে আনতেছে। তো আলটিমেটলি মানে তুমি ওর থেকে কখনোই মেশিন কিনতে চাবা না, বরঞ্চ তুমি তাদের থেকে মেশিন কিনবা যারা তোমাকে অ্যাক্সেসরিজ সাপ্লাই দিতে পারবে। কারণ একটা মেশিন কেনার থেকে সেটা কতদিন তুমি ব্যবহার করতে পারো সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এই যে তোমাকে বললাম যে নিডেল ভেঙে যাচ্ছে, এই নিডেল কিন্তু একটা ভাঙে না, প্রতিদিন দেখা যাচ্ছে কয়েকশো নিডেল ভাঙিতেছে। এবং এক একটা নিডেলের দাম যদি তুমি 10 টাকা 14 টাকা বা 15 টাকা ধরো, তাহলে অনেক টাকার কিন্তু এখানে প্রতিদিন মানে খরচ হচ্ছে। ঠিক আছে, আর এইসব হেভি পার্টস অর্থাৎ প্রেসার ফুড বা ফিড ডগ বা ওই ধরনের পার্ট যদি নষ্ট হয়, তাহলে তো বুঝতেই পারতেছো তোমার কস্টটা আরো বেশি হবে। অর্থাৎ একটা মেশিন যে সার্ভিসিং, সেই সার্ভিসিং এর খরচটা কিন্তু অনেক। ঠিক আছে, হবে একদিন হয়তো বা ইনশাল্লাহ আমাদের দেশও যে একেবারে পিছিয়ে থাকবে, সবসময় যে পিছিয়ে থাকবে তা তো না, একটা সময় হয়তো দেখা যাবে যে না, সরকার এখানেও চিন্তা ভাবনা করতেছে। যেমন মোটর হুন্ডা বানানোর ট্রাই করতেছে, কিন্তু যদিও পারে নাই, বা হুন্ডা বানানোর ট্রাই করতেছে, গাড়ি বানানোর ট্রাই করতেছে। তো তার আগে ছিল আর আসলে এইসব মেশিন যদি বানাইতে পারতো তাহলে আরো আমরা আরেকটু আগে যেতাম আর কি। 83% ফরেন কারেন্সি যে আমরা আর্ন করতেছি সেটা আমরা রাখতে পারতাম আর কি। তো এখন তো তুমি রাখতে পারতেছো না, এটা দেখা যাচ্ছে আবার এদের থেকে মেশিন টেশিন কিনতে কিনতেই আমাদের হিউজ পরিমাণ টাকা আসলে চলে যাচ্ছে। এরপরে একটা সমস্যা হচ্ছে কি, নতুন মানে নতুন ডিভাইস, বুঝতে পারতেছো যে এইসব মেশিন আস্তে আস্তে মডিফাই হচ্ছে, নতুন হচ্ছে। এখন আজকে তুমি যে মেশিন দিয়ে প্রোডাকশন দিচ্ছ, দেখা যাচ্ছে 5 বছর বা 10 বছর পরে এই মেশিন দিয়ে আবার প্রোডাকশন দিলে তোমার প্রোডাকশন কমে যাচ্ছে। তোমাকে কিন্তু আবার নতুন যেই এফিসিয়েন্সি, হাই এফিসিয়েন্সি মেশিন যেগুলো আছে সেগুলোকে তোমাকে পারচেস করতে হচ্ছে। আলটিমেটলি তুমি দেখা যাচ্ছে রেস যেটাকে আমরা বলি, বাজারের যেই প্রতিযোগিতা, সেটাতে সবসময়ই দেখা যাচ্ছে আমাকে একটা সাইকেল ফলো করতে হচ্ছে, এবং সেখানে আমাদেরকে বিপুল পরিমাণ অর্থ আসলে খরচ করতে হচ্ছে, আমরা রাখতে পারতেছি না বা বিভিন্ন কারণে এটা চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, অয়েলিং এর ক্ষেত্রে আমরা একটু পড়ি, তারপরে আমরা অয়েলিং এ চলে যাবো আর কি। অয়েলিং সম্পর্কে আমরা একটু জেনে নিই, অয়েলিংটা কি জিনিস, কিভাবে তোমার সিভিং মেশিনে অয়েলিং করা হয়। আচ্ছা, অয়েলিং দ্য মেশিন ক্যান সুন বিকাম এ থিং অফ দ্য পাস্ট। অবশ্যই একটা অতীতের কাজ না, হচ্ছে যে অয়েলিং দ্য মেশিন ক্যান সুন বিকাম, মানে এটা তুমি দিছো অয়েল, বাট কিছুক্ষণ পরে দেখা যাবে এটা অতীত হয়ে গেছে আর কি, আবার দিতে হচ্ছে। বিষয়টা এরকম আর কি, এই অয়েল কি খেয়ে ফেলতেছে রিকোয়ারমেন্ট কিনা। চলে আসতেছে আর কি। ঠিক আছে, অয়েল খেয়ে ফেলতেছে মেশিন। ঠিক আছে, এরকম একটা অবস্থা আর কি। The modern machine, mainly electronic or computerized model, are being made in such a way that they do not need oiling. মডার্ন মেশিন গুলো এমন ভাবে তৈরি করা যে তাদের অয়েলিং করার দরকার হয় না। Therefore, manual should be referred for whether to oil or not.
এখানে কথাটা এমন বলছে যে মডার্ন মেশিন গুলো অয়েলিং করা দরকার হয় না, আসলে এই কথাটা একটু রং আর কি। মডার্ন মেশিনে ম্যানুয়ালি অয়েল করার দরকার হয় না, মানে ম্যানুয়ালি তুমি বিভিন্ন জায়গায় যে অয়েলিং করবা বা অয়েল সাপ্লাই দিবা সেটা তোমার দরকার হবে না, বাট অয়েল কিন্তু লাগবে। দেখা যাচ্ছে একটা ট্যাঙ্ক লাগবে, সেই ট্যাঙ্ক থেকে সে কন্টিনিউয়াস সাপ্লাই নিচ্ছে। আর যদি ম্যানুয়াল হয় তাহলে বুঝতে পারতেছো সেখানে তোমাকে অবশ্যই নির্দিষ্ট জায়গায় বিভিন্ন জায়গায় তোমাকে নিজে থেকে অয়েল সাপ্লাই দিতে হবে। ঠিক আছে, বিশেষ করে তোমরা বাসা বাড়িতে তোমাদের মা বা বোনরা যে মেশিনটা ইউজ করে বাটারফ্লাই বা সিঙ্গার, ওই মেশিনগুলো যদি দেখো তাহলে দেখবা যে বিভিন্ন জায়গায় কিন্তু ওনারা একটা বোতল থেকে বা একটা শিশি দিয়ে বিভিন্ন জায়গায় ড্রপ সাপ্লাই দিচ্ছে, অয়েলের ড্রপ দিচ্ছে। কিন্তু তুমি যদি আবার এই বর্তমান যে মেশিন আমাদের যে জুকি বা অন্যান্য ব্র্যান্ডের, ব্রাদার ব্র্যান্ডের, তো এদের ক্ষেত্রে তোমার এই রকমের বোতল দিয়ে আমরা আসলে সাপ্লাই দিব না। ওখানে নিচে একটা ট্যাঙ্কি থাকবে, সেখান থেকে মোটর দিয়ে, মানে ওখানে তোমার সাপ্লায়ার আছে, বিভিন্ন পাইপ আছে, তারপরে তোমার বিভিন্ন গিয়ারিং আছে, সেগুলো অটোমেটিক কিন্তু অয়েল নিয়ে নিয়ে তারা সাপ্লাই দিবে। ওটা তোমাকে কন্টিনিউয়াস দেওয়া লাগবে না, এবং অয়েলটা কিন্তু পরিমাণটা ওই বাসাবাড়ির যে মেশিন তার থেকে অনেক বেশি। আর এখানে কিন্তু কম তেল লাগবে না, আরো বেশি লাগবে, কারণ এখানে মুভিং পার্টস আরো বেশি, এবং এটার স্পিড কিন্তু নর্মাল যে বাসাবাড়ির যে মেশিন গুলো আছে তার থেকে অনেক বেশি। এবং চলতেছে কিন্তু আমরা যদি বলি প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা কন্টিনিউয়াস চলতেছে। বুঝতেই পারতেছো এখানে কি পরিমাণ তেল বা অয়েলিং আসলে দরকার। তো সেখানে তুমি যদি এরকম বাসাবাড়ির মতো ড্রপ করে করে, মানে ড্রপ দিয়ে দিয়ে সবসময় চালাইতে যাও, তাহলে কিন্তু এটা সময় নষ্ট, যেটাকে আমি বলি আর কি, টাইম লস। আর টাইম লস মানে আমাদের প্রফিট নষ্ট হবে। ঠিক আছে, আমরা ব্যবসা করতে যে নামছি, সে আসলে ব্যবসা করার বদলে আমাকে শুধু তেল মারতেই আমার আসলে সময় বেশি চলে যাবে। তো সেটা আসলে করা যাচ্ছে না। এখানে এখানে কন্টিনিউয়াস মডার্ন মেশিন গুলো কন্টিনিউয়াস অয়েল সাপ্লাই দিচ্ছে। তো তুমি একটা বিশাল পরিমাণ, অর্থাৎ যতটুকু দরকার তুমি দেখা যাচ্ছে দিয়ে দিচ্ছ, 1 সপ্তাহে যা লাগে অথবা 1 মাসে যা লাগে, তুমি সেই পরিমাণ তেল কিন্তু মেশিনে আগেই দিয়ে দিচ্ছ। 1 মাসের মধ্যে তোমার আর অয়েল না দিলেও চলে, বিষয়টা এরকম আর কি। অয়েল দেওয়ার পরে তোমার যেটা হচ্ছে ক্লিনিং করতে হয়, মাঝে মাঝে ক্লিনিং করতে হয়, যাতে অয়েল গুলো ড্রপ গুলো প্রথমেই যাতে আমার ফেব্রিকের উপরে না আসে, মেশিনের বিভিন্ন পার্টসে যদি না যায়। যখন আমরা অয়েলিং দিব আর কি, তখন বিভিন্ন জায়গায় যাতে অয়েলটা না যায় বা পরিষ্কারটা করে রাখি, ফেব্রিকে যাতে এটাকে মিশতে না পারে ফেব্রিকের সাথে। আচ্ছা, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট, অলওয়েজ ইউজ সিউইং মেশিন অয়েল। এখানে কল করছে সিউইং মেশিনের জন্য নির্দিষ্ট অয়েল আছে, ঠিক না? সিউইং মেশিন অয়েল ইউজ করতে বলতেছে, as most of the other oils are unsuitable, বলতেছে অন্য যেই অয়েল গুলো আছে বা তেলগুলো আছে সেগুলো সুইটেবল না। তাহলে সিউইং মেশিনের তেল যেটা আছে সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপের। মানে আমি যদি বলি যে অয়েলেরও বিভিন্ন ধরন আছে, তো সেই ধরনের মধ্যে যেটা সাধারণত ওই তোমার কোম্পানি থেকে প্রেসক্রাইব করা, হ্যাঁ, যে আপনারা এই অয়েলটাই বেশি ইউজ করবেন, সেই অয়েলটাই আমরা আসলে এখানে দিব। আমরা গতানুগতিক যে বলতেছি নারকেল তেল বা অন্যান্য যেসব তেল আছে এগুলো আমরা ইউজ করব না। হ্যাঁ, কারণ এগুলো কিন্তু তোমার ভালোর থেকে উল্টা খারাপ করবে। বিশেষ করে আসলে উপাদানগুলো, যেটাকে আমরা বলি যে লুব্রিকেশন, এই লুব্রিকেশন টাইপটা কিন্তু ডিফারেন্ট। এই তোমার বাসাবাড়িতে যেসব তেল আমরা সাধারণত ইউজ করি তার থেকে এই সুইং মেশিনের যে লুব্রিকেশন হয়, এটার ক্লিনলিনেস প্লাস তার এর লুব্রিকেশন, এই কোয়ালিটি দুইটা আসলে অনেক বেটার। তো তুমি যদি অন্য কোনো তেল এখানে ইউজ করো তাহলে দেখা যাচ্ছে সেটা আরো ভালোর বদলে দেখা যাচ্ছে খারাপ করতে পারে, এবং তোমার মেশিনটাকে জাম করে ফেলতে পারে একটা সময়, এবং পার্টস গুলোকেও নষ্ট করার একটা প্রবণতা থাকতে পারে। যেহেতু আমরা অনেক টাকা দিয়ে আসলে মেশিন গুলো কিনতেছি, সুতরাং আমরা মানে এমন কোনো কাজ করব না যেটার কারণে আসলে এটা সার্ভিসিং অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি ইউজ করতে না পারি এরকম কন্ডিশনে যাতে চলে না যায়। আচ্ছা, দ্য রিজন বিং দে আর টু থিক, তাহলে এখানে কি বলছে যে কারণ হচ্ছে এগুলো টু থিক এন্ড মে ক্লগ আপ দ্য মেশিন। তাহলে বুঝতে পারতেছো এগুলো সাধারণত অনেক থিকনেস বেশি হতে পারে, এবং এগুলো মেশিনকে আটকে যেতে সাহায্য করতে পারে, এটা মেশিনকে থামিয়ে ফেলতে পারে। For an experienced operator, change in the machine, the sound is enough to know if the machine is in need for oiling or not. একজন যদি ভালো, একজন এক্সপার্ট যদি অপারেটর হয়, সে মেশিন যখন চলে তখন তার সাউন্ড দেখেই বুঝতে পারে যে এটাতে আসলে তেল লাগবে কি লাগবে না। বুঝতে পারছো কথাটা? জি স্যার, মানে অনেক সময় ভাইব্রেশন বা হ্যাঁ, ভাইব্রেশন একটা শব্দ হবে আর কি, একটা মানে নয়েজ, একটা, জি স্যার, নয়েজের মধ্যে চেঞ্জ হয়ে যাবে।
এখন যে ভালো অপারেটর সে কিন্তু এটা বুঝবে, এখন আমি আর তুমি কিন্তু বুঝবো না, ঠিক আছে? কারণ আমরা কিন্তু সবসময় মানে মেশিনের ওইটা সাথে স্যার থাকি অনেক না। মাইনর লেভেলের, তো মানে অনেক সময় নর্মাল সেন্সে ক্যাচ করা হ্যাঁ, নর্মাল কঠিন। সেলে আমরা আসলে আমরা বুঝতে পারবো না যে আসলে তেল লাগবে কিনা। হ্যাঁ, দেখবে যে অপারেটর খুব তাড়াতাড়ি বুঝে যাবে, হ্যাঁ মেশিনে তো তেল শেষ হয়ে গেছে। ওই যে কথা হচ্ছে কি যে মেশিনে তো তেল থাকে, এবং আমরা যে দেই এটা কিন্তু একটা লম্বা সময়ের জন্য, অনেক সময় কিন্তু আমরা ভুলে যাই কবে দিছি, বা কাজ করতে করতে এদিকে খেয়াল থাকে না। কিন্তু অপারেটর যারা স্কিল, তারা ঠিকই বুঝতে পারে যে হ্যাঁ আরে এটা তো মেশিনই হয়ে গেছে, ঠিক আছে? আবার একটা হচ্ছে কি, আমরা যে যেহেতু আসলে সবাই তো আর এক্সপিরিয়েন্স না, ঠিক আছে, অনেক নতুন অপারেটর থাকে, অনেক সময় আনএক্সপিরিয়েন্সড অপারেটর থাকে। তো আমাদেরকে কি করতে হবে, এই অপারেটরকে কিন্তু শিখাইতে হবে অনেক সময়। যেহেতু আমরা অনেক সময়, তোমরা আই ডিপার্টমেন্টে কাজ করবা, তারপর মেইনটেনেন্স ডিপার্টমেন্টে কাজ করবা, তোমরা প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করবা, কাটিং সিউইং এইসব ডিপার্টমেন্টে, মানে তোমরা হচ্ছে অফিসার লেভেলে কাজ করতেছো, তাহলে তখন কিন্তু তোমাকে এটা মানে ওদেরকে ট্রেন আপ করতে হবে। যে দেখেন, আপনারা মেশিনটা চালু করার আগেই আপনারা একটু দেখেন যে অয়েল আছে কিনা ট্যাঙ্কির মধ্যে, ঠিক আছে? এখন ট্যাঙ্কির মধ্যে যদি অয়েল না থাকে, আপনি মেশিন চালাচ্ছেন, হ্যাঁ তাহলে তো সমস্যা। আগে প্রথম যে কাজগুলো, অর্থাৎ প্রথমে দেখে নেন তেল আছে কিনা, তারপরে দেখে নেন মেশিন স্মুথলি রানিং কিনা, ক্লিন কিনা। মানে প্রথম যে কাজগুলো ওদেরকে প্রথমে এগুলো বলে দিবা যে আপনারা একটা কাজ শুরু করার আগে এই কাজগুলো করে নেবেন, তারপরে কাজ শুরু করেন। আমরা ওই যে যখন তোমার ইসের কথা বলি যে ইন্ডাস্ট্রিতে আর কি, যে আপনি ই করবেন যে প্রথমে যখন ঢুকবেন ইন্ডাস্ট্রিতে, বা প্রথম যখন আপনি কাজ শুরু করবেন, তার আগে এটাকে পরিষ্কার করেন, তারপরে শুরু করেন। আবার যখন তুমি চলে যাবা, মানে এখান থেকে বন্ধ করে চলে যাবে, তখনও তুমি এটা পরিষ্কার করো, তারপরে ঢেকে রাখো কভার দিয়ে, তারপরে তুমি চলে যাবে। কারো মেশিন খোলা, কারো মেশিন মানে পরিষ্কার না, এই ধরনের অবস্থায় যাতে তারা চলে না যায়। ওই যে অনেক সময় তারা ওই যে ছুটি হলেই দৌড় দেয়, হ্যাঁ আইসেই মানে দেরি করে আসে আর কি, আইসেই প্রোডাকশন শুরু করে, পরিষ্কার করার সময় নেই। এই ধরনের কাজগুলো যাতে তারা না করে, এটা হচ্ছে তাদের প্রথম কাজ, যে আপনারা এই কাজগুলো আগে করবেন, তারপরে আপনারা শুরু করেন। আমার 1-2 মিনিটের প্রোডাকশন লস হইলে আমার কোনো যায় আসে না। তবে এই মেশিনটা যদি আমার নষ্ট হয়ে যায়, অর্থাৎ আপনি যে মেশিনটাতে কাজ করতেছেন, হ্যাঁ তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা, যে আপনি একটা নির্দিষ্ট কাজ আপনাকে দেওয়া হয়েছে সেটা আপনি করতে পারতেছেন না। তো আলটিমেটলি আপনার সমস্যা, আলটিমেটলি পরে আমাদের সমস্যা। তো আমরা কেন এরকম সমস্যায় পড়বো? তুমি যে মেশিনটা সারা দিন বা সারা মাস ধরে তুমি কাজ করতেছো, তো তোমারও তো কাজ হচ্ছে এই মেশিনটাকে তুমি একটু ভালোভাবে যত্ন নিবা, ঠিক আছে? তো তাদেরকে এইভাবে তোমার মোটিভেট করতে হবে, যেটাকে আমরা ম্যানেজমেন্টের একটা কথা বলি মোটিভেশন। তো তাদেরকে এটা শিখাইতে হবে, মোটিভেশন করতে হবে যে তোমরা এই করো, এই কাজগুলো এইভাবে করো, তাহলে তোমার কি হবে, মেশিনটা স্মুথলি রানিং হবে, ঠিক আছে? আলটিমেটলি একটা সময় ওই অপারেটররাই তোমার দেখা যাবে রুটিন ওয়াইজ কাজ করতে করতে ওরা নিজেরাই আসলে বুঝতে পারবে যে আমার কোথায় কি সমস্যা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ওল্ডার মেশিন হ্যাভ হোলস ইন দ্য বডি এন্ড সার্কেলড বাই এ রেড। পুরোনো মেশিনগুলো সাধারণত তোমার বিভিন্ন জায়গায় রেড মার্ক করা থাকে। দেয়ার আর দ্য স্পটস হোয়ার অয়েলিং ইজ টু বি ডান, যেখানে তোমার অয়েলিং করতে হবে। জাস্ট পুট 1 or 2 drops ওভার দ্য হোলস এন্ড ওয়াইপ ওভার দ্য এরিয়া টু ক্লিন দ্য এক্সেস। ওল্ডার মেশিন বুঝো, কিন্তু এটা ওল্ডার মেশিনের কথা বলতেছে। কিছু কিছু জায়গায় মার্ক করা থাকে, সেখানে তুমি 1-2 ড্রপ তুমি তেল দিবা এবং সেটা তুমি ক্লিন করে ফেলবে। এটা সাধারণত এখন বর্তমানে এগুলো ওল্ডার মেশিন এখন আর নাই। Some machine need the top plate removed to oil the internal parts and the step can be found in the instruction manual. বলতেছি করবা তোমার মেশিনের, হ্যাঁ এই ধরনের কথাগুলো এখানে বলতেছে, বাট এগুলো এখন মানে অকেজো বললেই চলে আর কি, এগুলো এখন চলে না। আচ্ছা, প্রসিড বাই দ্য ফলোইং স্টেপস ফর অয়েলিং দ্য মেশিন। তাহলে কি স্টেপ তুমি ফলো করবে, এখানে কয়টা স্টেপ আছে দেখো। যে সুইচ অফ দা পাওয়ার, এটা আমরা একবার বললাম, অনেক সময় ক্লিনিং করার সময় বলছি যে মেশিনটা অবশ্যই বন্ধ করে তারপরে ক্লিন করবো। এখনো আমি একাই কথা বলতেছি যে অয়েলিং করবা, তাহলে তুমি মেশিনটা অফ করে তারপরে অয়েলিং করো। তাহলে বুঝতে পারতেছো মেইনটেনেন্স এর কাজ করার সময় অবশ্যই পাওয়ার বা ইলেকট্রিক সাপ্লাই সবকিছু বন্ধ করে দিতে হবে, কারণ আমরা কিন্তু মেশিনের অনেকগুলো পার্টস ধরবো, যেখানে কোনো কারণে যদি পাওয়ার সাপ্লাই থাকে তাহলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে হবে। তো প্রথম কাজই হচ্ছে এটা, মানে মেশিন অন অবস্থায় আমরা কোনো মেইনটেনেন্স এর কাজে হাত দিব না। ড্রপ 1 or 2 drop of oil over the series of holes in the machine body। যদি তোমার ওই ধরনের ইনস্ট্রাকশন থাকে যে ড্রপ দিতে হবে বিভিন্ন জায়গায়, তাহলে একসাথে সব জায়গায় দিয়ে দাও যেখানে যেখানে তোমার দরকার। রান দ্য মেশিন উইদাউট এনি থ্রেড, তাহলে মেশিনটাকে সুতা ছাড়া, ফেব্রিক ছাড়া তুমি চালাবা। ওয়াইপ আউট দ্য আউটসাইড সারফেস
অফ দ্য মেশিন অফ এনি এক্সেস অফ অয়েল, মানে এখন তুমি পুরো মেশিনটাকে পরিষ্কার করে ফেলবা যাতে কোনো অয়েল ওই মেশিনের অংশে না থাকে, মানে উপরের অংশটাতে যাতে না থাকে। সিউ এ পিস অফ কটন, মানে একটা রাফ কটন, নট ফেব্রিক, মানে তুমি যেটা প্রোডাকশন দিচ্ছ সেটা না, এমনি র ফেব্রিক বা অন্যান্য যেই ওয়েস্টেজ আছে সেগুলো তুমি একটু সেলাই করে দেখো যে এখানে কোনো সারপ্লাস অয়েল বা অ্যাবজর্ব অয়েল আছে কিনা, যে ফেব্রিকের মধ্যে লেগে যাচ্ছে বা পড়তেছে কিনা ফেব্রিকের গায়ে। তো সেটা একটু চেক করে তারপরে তুমি তোমার রুটিন ওয়াইজে চলে যাবে, আগের কাজে চলে যাবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা অয়েলিং এবং ক্লিনিং অর্থাৎ এই দুইটা পার্ট, একটা মেশিনের দুইটা পার্ট সম্পর্কে আমরা একটু শিখতে পারলাম। ঠিক আছে, আচ্ছা এই এই অংশটাতে আর কোনো মানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা যদিও আসলে শুধু অয়েলিং এবং ক্লিনিং এর কথা বলছি, তারপরেও এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, জি স্যার। ওকে নাইস। এখন এই যে আমরা কাজ করতেছি, এখানে অয়েলিং করতেছি, ক্লিনিং করতেছি, হ্যাঁ, আবার কখনো বলতেছি যে মেশিন থেমে যাচ্ছে, যে যাবে, নষ্ট হবেই, তুমি কতদিন এটাকে ঠিক রাখবা? হ্যাঁ, স্মুথ রানিং প্রোডাকশন তো চলবে, একটা সময় বন্ধ হয়ে যাবে, একটা সময় ভেঙে যাবে নিডল, মানে এগুলো কাজ আসলে হবেই। তুমি এমন না যে 100% তুমি এটাকে কখনোই থামিয়ে ফেলতে পারবা, যে নিডল ভাঙবে না, হ্যাঁ, অয়েল করবে না, তারপর হচ্ছে মেশিন স্মুথলি চলবে, হ্যাঁ, সাউন্ড ঠিক থাকবে, প্রেসার ড্রপ এগুলো জাম হবে না, এইটা আসলে তুমি কখনোই বলতে পারবে না। এটা দেখা যাচ্ছে একটা না একটা সময় হবেই। তো এগুলো হওয়ার সময় তোমার ওই যে আমরা যেটা বলছি যে ইনস্ট্যান্ট মেশিন ব্রেকডাউন যে মেইনটেনেন্স, যে সাথে সাথে তুমি তখন যেটা যে প্রবলেমটা যখন অ্যারাইজ করবে তখন তুমি সেটার মেইনটেনেন্স করবে, এটা তখন থাকবে আর কি। এছাড়াও তোমার একটা চেকলিস্ট যদি আমরা বলি, অর্থাৎ তুমি আসলে কখনোই এটা পারবা না সবসময় মনিটর রাখতে, তবে একটা রুটিন যদি ফলো করি আমরা, সেটা সবচেয়ে বেটার। এইসব মেশিন যদি আমরা মেনটেন্স করতে চাই, যে কোনো মেশিন, অর্থাৎ যে কোনো মেশিনই তুমি আসলে মেনটেন্স করতে গেলে তোমার একটা রুটিন থাকলে সবচেয়ে ভালো। তো এই জন্য তুমি একটা চেকলিস্ট তৈরি করতে পারো এখান থেকে, মেশিন মেনটেন্স, সিভিং মেশিন মেনটেন্স চেকলিস্ট। তোমাদেরকে আমি যদি বলি একটা ছোট্ট ঘরের মতো করে এক্সেল শিটের কথা বলি, ওপেন হইতে বেশ সময় লাগবে। ওকে, তাহলে এখানে তোমার এই যে মেশিন মেনটেন্যান্সের ক্ষেত্রে তুমি একটা মেশিনের সিরিয়াল নাম্বার দিলে আর কি, 1 2 3 করে তোমার যে পয়েন্ট গুলো দরকার, যে এটা এটা করতে হবে, হ্যাঁ, হোয়াট টু ডু। এখানে হচ্ছে কি বলবো, সার্ভিস, আমি যদি সার্ভিস বলি, যে সার্ভিসেস কি কি সার্ভিস তুমি করবা, ঠিক আছে, কি কি মানে তুমি কি কি কাজ করবা, অয়েলিং করবা, ক্লিনিং করবা, না কি করবা আসলে, ফিড ডগ চেক করবা, না নিডল চেক করবা, না প্রেসার ফুড চেক করবা, এই লিস্ট গুলো এখানে লিখতে থাকবা, কি কি সার্ভিস তুমি দিবা। ঠিক আছে, স্যার এরপরে কোনটা কথা, আগে পরে মানে স্যার এটা হ্যাঁ কি সর্টিং এটা করা? আগে পরে মানে আসলে আগে পরে এটা তুমি সাজাবা, এটা আমি বলতেছি না, এটা সাজাবা হচ্ছে তুমি। আমি বললাম যে এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে কি কি কাজ করব আমি, ঠিক আছে, এটার একটা লিস্ট। এই লিস্টটা হচ্ছে এখানে দেয়া আছে, এই যে লিস্ট গুলো, এই যে এখানে, ঠিক আছে। চেক টু সি ইফ দ্য মেশিন আর বিং কেপ্ট ক্লিন, মেশিন কি পরিষ্কার আছে কিনা, বুঝতে পারতেছো? চেক টু সি দ্যাট দ্য মেশিন আর বিং লুব্রিকেটেড রেগুলারলি, এটা আসলে ঠিকমতো লুব্রিকেশন আছে কিনা, মানে অয়েলিং করা হয়েছে কিনা বা অয়েল আছে কিনা, বুঝতে পারতেছি, এটা চেক করতে হবে। হ্যাঁ, এরকম অনেকগুলো চেক লিস্ট আছে, মানে কি কি চেক করতে হবে। তাহলে এই যে আমি এখানে বলতেছি, এখানে সবগুলো এখানে লিস্ট করতে হবে, এখানে সবগুলো লিস্ট হবে যে কি কি কাজ তুমি করবা। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে কি আওয়ারলি করবা না শিফট ওয়াইজ, নাকি ডেইলি, নাকি উইকলি, নাকি মান্থলি, নাকি হাফ ইয়ারলি, যদি আমি বলি একটু মাঝখানে একটা টাইম দিলাম আর কি, হাফ ইয়ারলি, আর একটা আমি বললাম ইয়ারলি। ঠিক আছে, আবার কিছু কিছু কাজ তোমার 1 বছর বা 2 বছর পর পর হইতে পারে, যে আফটার 1 ইয়ার, আফটার 2 ইয়ার, হ্যাঁ, বুঝতে পারতেছি। এই যে এই জিনিসগুলো এখানে লিস্ট করবো, তারপরে এখানে আমি চেক লিস্ট দিব 1 2 3 4 5 করে, মানে এখানে একটা বক্স দিব আর কি,
এই জায়গাটায় আমি টিক চিহ্ন দিব, টিক চিহ্ন, যে হ্যাঁ আওয়ারলি চেক করা হয়েছে, শিফট ওয়াইজ চেক করা হয়েছে, ডেইলি চেক করা হয়েছে, উইকলি চেক করা হয়েছে, মান্থলি চেক করা হয়েছে। বুঝতে পারতেছি কথাটা? জি স্যার। হ্যাঁ, এখন কথা হচ্ছে আওয়ারলি। আওয়ারলি বলতে তাহলে প্রতি ঘন্টায় একবার করে চেক করতে হবে, ঠিক না? জি স্যার। আওয়ারলি, ঠিক না? প্রতি ঘন্টায় একবার করে চেক করতে হবে। এখন এটা কি আমি চেক লিস্টে রাখলে কোনো বেনিফিট আছে? মানে কেউ একজন এটা সবসময় টিক চিহ্ন দিবে, এটা করাটা খুব কঠিন না? যে প্রতি ঘন্টায় একজন এসে টিক দিবে, আরেকজন মানুষ লাগবে আমার শুধু এই 4টা ফিল আপ করার জন্য। বুঝতে পারতেছি? জি স্যার, এই জিনিসটা মনিটরিং করা মানে এক্সিকিউশন হলো কিনা। হ্যাঁ, মনিটর করা মানে আরেকজন লাগবে না, যে জি কোনটা স্যার। নিয়ে আছে এটা মনিটর করা। এটা মানে কঠিন আর কি, এই কাজটা করা কঠিন, যে প্রতি ঘন্টায় ঘন্টায় কাজ করাটা এটা কঠিন। তাহলে এটা বাদ। শিফট ওয়াইজ কাজ করাটাও কঠিন, কারণ দেখা যাচ্ছে 1 ঘন্টার মধ্যেই তোমার মানে 6 ঘন্টা পর পর আবার একটা এক্সট্রা সময় লাগবে, এটাও একটু কঠিন। ঠিক আছে, ডেইলি যেটা, এই ডেইলি এই কাজটাও কঠিন। বুঝতে পারতেছো? মানে তোমার একজন মানুষ লাগবে, এক্সট্রা মানুষ লাগবে। এই তিনটা কাজ তুমি অপারেটরকে শিখাই দিবা। এই 3টা কাজ তুমি শিখাবা অপারেটরকে। বুঝতে পারছো? জি স্যার, মানে তারা অপারেটর যখন উইল চেক। কাজ করার সময় যাতে এগুলো নোট ডাউন করে ফেলতে পারে বা হ্যাঁ, এগুলো যাতে modify করতে তারাই পারে। যাতে এটা কাজ করার সময় সময় করে ফেলে। বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে তোমার এই কাজটা, এই যে মেইনটেনেন্স ডিপার্টমেন্টের কাজটা কমে গেল না একটু? জি স্যার, কিন্তু অনেক সময় মানে তো অর্ধেক মেইনটেনেন্স অপারেটররা। কিন্তু কে করবে? অর্ধেক মেইনটেনেন্স, এই অর্ধেক মেইনটেনেন্স তোমার অপারেটর করে ফেলবে। ঠিক আছে, তবে এটা কিন্তু মেইনটেনেন্সের অংশ। অপারেটরদেরকেও আমরা ট্রেন আপ করবো মেইনটেনেন্স করার জন্য। আর উইকলি, মান্থলি, হাফ ইয়ারলি বা ইয়ারলি, হ্যাঁ, এই জায়গায় যেগুলো আছে সেগুলো আমরা আমাদের মেইনটেনেন্স ডিপার্টমেন্টকে মনিটর করতে দিব। অবশ্যই তাকে স্যার উইকলি এগুলো প্রত্যেকটা এগুলো তো মেশিনকে চেক সাধারণত করতে স্যার হবে। একটু বড় এখন কথা পরিসরের হচ্ছে, কাজ হয়, সাপোজ সেই জন্য। আমার, হ্যাঁ, মনে করো একজন লোক আছে, হ্যাঁ, তোমার একজন লোক আছে, তোমার মেইনটেনেন্স ডিপার্টমেন্টে মনে করো, যেমন তোমার যে আমরা জানি না তো, একটা লাইনে সুপারভাইজার থাকে না? সুপারভাইজার জানো তো? সুপারভাইজার থাকে, লাইন সুপারভাইজার। জি স্যার। জানো কিনা আগে আমাকে বলো, জানো কিনা? জি স্যার। না না, মানে একটা ইয়া কন্ট্রোল করে, ইন্ডিভিজুয়াল একটা ইউনিট সে মানে ইয়া করে আর কি। হ্যাঁ, একটা ইউনিট, মনে করো 30টা মেশিন, একজন সুপারভাইজার থাকে। আবার ওই 30টা মেশিন সুপারভাইজার তো আছেই। এখন 3টা লাইন যদি হয়, 3টা লাইনের জন্য একজন মেইনটেনেন্স লোক থাকবে, কন্টিনিউয়াস। সে তার সারাদিনের কাজ হচ্ছে এই 3টা লাইনের মধ্যে যতগুলো মেশিন নষ্ট হবে ও ঠিক করবে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, সুপারভাইজার কিন্তু মেশিন করবে না, সুপারভাইজার কিন্তু প্রোডাকশন দেখবে। তবে মেইনটেনেন্স ডিপার্টমেন্টের একজন কি করবে, আবার 3টা লাইনের মধ্যে যতগুলো মেশিন আছে, প্রায় 100টা মেশিন, 100টা মেশিনকে সে একাই মনিটর করতে হবে। কারণ সব মেশিন তো আর নষ্ট হবে না একসাথে। দেখা যাচ্ছে 1 ঘন্টায় একটা, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে 3 ঘন্টায় একটা, এরকম একটা হয়তোবা ডাউন হইতে পারে, একটা সমস্যা দেখা দিতে পারে। তখন সে শুধুমাত্র ওই মেশিনটাতে গিয়ে সার্ভিস করবে, নয়তো তার আর কোনো কাজ নেই। মানে দিনে, মানে একটা দিনে আর কি, তার আর কোনো কাজ নেই ডেইলি। তবে দেখা যাচ্ছে একদিনে দেখা যাচ্ছে প্রত্যেকটা লাইন থেকেই হয় এটা নয়, এটা নয়, এটা নয়, এটা, মানে এক একটা মেশিন এক এক সময় এক এক রকম প্রবলেম হইতে পারে, সেগুলো সে চেক করবে। আর উইকলি কি করবে, তার প্রতি সপ্তাহে কাজ হচ্ছে, মানে প্রতিদিন আর কি, প্রতিদিন সে অ্যাটলিস্ট 4টা বা 5টা মেশিন সে কি করবে, উইকলি চেক আপটা সেটা কিন্তু সে পারফর্ম করবে। কারণ একটা মেশিন নষ্ট হয়েছে, বাকি সময়টা কিন্তু সে বসে আছে, ওই সময়ে সে যে কোনো একটা মেশিন কমপ্লিট উইকলি যে সার্ভিস সেটা করবে। বুঝতে পারছো? স্যার এগুলো কি একসাথে করা হয় না, মানে সবগুলো মেশিন উইকলি একবার? না না, একসাথে তুমি সব করতে পারবে না। এই সবগুলো কাজ আমি যদি বলি, এটা একটু নিচে রাখি, হ্যাঁ, এটা হচ্ছে মেশিন নাম্বার 001, মনে করো এটা হচ্ছে মেশিন 1 আর কি। বুঝতে পারছো? মেশিন 001, ঠিক আছে? কথাটা বুঝছো? জি স্যার। এটা হচ্ছে একটা মেশিনের একটা চার্ট বানাচ্ছি আমি, চেক লিস্ট। এটা হচ্ছে একটা মেশিনের। তাহলে একটা মেশিনের কি করতেছে, অপারেটর এগুলো সব কাজ করতেছে, ঠিক না? অপারেটর যে আওয়ারলি বা শিফটলি বা ডেইলি যে কাজটা সেটা করতেছে, কিন্তু
মেইনটেনেন্স ডিপার্টমেন্ট উইকলি কাজ করবে, উইকলি। সে উইকলি কি করবে, এখানে উইকলি যতগুলো পয়েন্ট আছে উইকলি করা লাগবে সেটা সে এখানে চেক করবে, এখানে লিখবে ওকে, ঠিক আছে, ওকে অথবা ওকে, অথবা যদি সে লিখতে চায় ডান, হ্যাঁ ডান, অথবা সে ওই যে একটা টিক চিহ্ন দিতে পারে, টিক 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 দিতে পারে, ঠিক আছে, সাইন করতে পারে আর কি, ছোট্ট একটা টিক দিতে পারে যে ওকে ওকে শেষ। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, এটা উইকলি থাকবে আর কি, এই চারটা থাকবে উইকলি। তাহলে এখানে উইকলি হিসেবে কিরকম থাকবে, যেমন 1 2 3 4 4, চারটা উইক, এক মাসে চারটা উইক যদি ধরো, তাহলে চারটা উইকের চারটা অংশ থাকবে, সে প্রতি প্রতি উইকে সে এখানে ওকে লিখে দিবে, মানে চেক করবে এবং এখানে কি করবে, ওকে লিখে দিবে। ঠিক আছে, তাহলে এটা কি উইকলি চার্ট। এরপরে মান্থলি চার্ট, যেমন মান্থলি চার্ট যখন যাবে 1 2 3, তারপরে 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে 12, তাহলে 12 মাস। তাহলে 12 মাস তাকে যে কাজগুলো করতে হবে প্রতি মাসে, সে এক মাসে একটা একটা করে করবে আর বাকিগুলো ওকে ওকে লিখে দিবে, মানে প্রতি মাসে সে চেক করছে এটা, এগুলোকে বলা হচ্ছে চেক লিস্ট। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা হচ্ছে উইকলি চার্ট, একটা হচ্ছে উইকলি চার্ট, একটা হচ্ছে কি মান্থলি চার্ট, আর একটা হবে কি হাফ ইয়ারলি ইয়ারলি। চার্ট, ঠিক না? জি স্যার। হাফ ইয়ারলি বা ইয়ারলি, 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার, মানে তোমার একটা চার্টের মধ্যে অনেকগুলো ঘর থাকবে, কিন্তু লিস্ট থাকবে, তোমার এখানে লিস্ট থাকবে যে কোনটা মান্থলি তোমার কাজ করতে হবে, কোনটা উইকলি কাজ করতে হবে, সেই কোনটা ইয়ারলি কাজ করতে হবে, সেগুলো তোমার এখানে লিস্ট করে দিতে হবে। ওই মেইনটেনেন্স ডিপার্টমেন্টের যে এখানে দায়িত্বশীল, সে এগুলো চেক করবে এবং সেখানে নোট করে দিবে, সাইন করে দিবে যে আমার 1 নাম্বার মেশিনটা ওকে, 1 নাম্বার মেশিন 001 মেশিন ওকে, 2 নাম্বার মেশিন চেক, 3 নাম্বার মেশিন চেক, 4 নাম্বার মেশিন চেক। এরকম হচ্ছে ওর আন্ডারে যদি 100টা মেশিন থাকে, তাহলে 100টা মেশিনই সে কি করবে, আর রুটিন ওয়াইজ, এই রুটিন ওয়াইজ সে চেক করতে থাকবে। তার কি এই কাজের ফাঁকে ফাঁকে, ঠিক আছে, তার নর্মাল যে কাজ আছে তার ফাঁকে ফাঁকে সে আবার ডেইলি উইকলি মান্থলি সেই কাজগুলো রেগুলারলি করতে থাকবে, যাতে আমরা সার্ভিসিংটা খুব ভালোভাবে করতে পারি। এখন কথা হচ্ছে কি কি কাজ করবে সেটা আমরা আসলে এই চেক লিস্টের মধ্যে তোমাদের পয়েন্ট গুলো দেয়া আছে এই বইটার মধ্যে বা এই শীটটার মধ্যে। ঠিক আছে, এর মধ্যে দেখো প্রিভেন্টিভ মেইনটেনেন্সের জন্য তুমি কি কি কাজ করবা, যেমন চেক যেটা আমরা বললাম, হ্যাঁ, তাহলে তুমি মেশিনটা ঠিকমতো পরিষ্কার করা হয়েছে কিনা, হ্যাঁ, মেশিন শুড বি ব্লোন অফ এভরিডে, এই যে কথা বলছে এভরিডে, প্রত্যেকদিন কাজ করতে হবে, তাহলে এটা তুমি কাকে শেখাবা? তারপর হচ্ছে অন লক স্টিচ মেশিন দা হুক শুড বি ব্লোন অফ রেগুলারলি ডিউরিং দ্য ডে, তাহলে এই যে ডে এর মধ্যে প্রতিদিন এটা করতে হবে, তাহলে এই কাজগুলো তুমি কাকে দিবা? এই যে চেকড ডেইলি, তাহলে এটা ডেইলি চেক করতে হবে। র্যান্ডমলি চেক দা অয়েল লেভেলস ইন দ্য মেশিন, র্যান্ডমলি, ওই যে বললাম যে অপারেটর অবশ্যই কি করবে, আগে চেক করবে যে আসলে তেল আছে কিনা, যদি না থাকে আগে দিয়ে নেয়, তারপরে কাজ শুরু করো। তাহলে এটা র্যান্ডমলি চেক, মানে এমন একটা সময় আসলো যে সে আসলে ভুলেই গেছে চেক করতে, তখন হঠাৎ করে মেশিনটা একেবারে থেমে গেল বা ভেঙে গেল বা কিছু একটা হয়ে গেল, দুর্ঘটনা একটা ঘটে একেবারে মেশিন শেষ, তাহলে সেই রকম পজিশনে যাতে না যায়, তার মানে র্যান্ডমলি অবশ্যই তোমাকে চেক করতে হবে, অর্থাৎ শেষ হওয়ার আগেই তোমাকে চেক করতে হবে, শেষ হওয়ার আগেই চেক করতে হবে, কোনো কারণে শেষ হওয়ার পরে চেক করলেই যত ঝামেলা শুরু হবে আর কি। ঠিক আছে, এটা র্যান্ডমলি, এটাকে আমি ডেইলি বলবো না, উইকলিও বলবো না, হ্যাঁ, এটা অপারেটরকে তুমি খালি একটু ইনস্ট্রাকশন দিলেই হবে যে আপনি এটা শুরু করার আগেই চেক করবেন। আর ওই যে তোমার যেই তোমার কি বললাম, ওই যে মেইনটেনেন্স ডিপার্টমেন্ট, তার কাজ হচ্ছে উইকলি, উইকলি মানে একটা সপ্তাহ যখন শেষ হয় তখন এক টানে ও কি করে, ওর 3টা লাইনের 100টা মেশিনই একটু উঠায় উঠায় দেখে যে তেল আছে কিনা, তেল আছে কিনা, তেল আছে কিনা, হ্যাঁ, ওর একটা গ্যালন নিবে, তেলের গ্ল্যান একটা নিবে, নেওয়ার পরে সে সব মেশিন চেক করবে একসাথে একটানে, যে সব মেশিনে আসলে তেল আছে কিনা পর্যাপ্ত, মানে একবার সে একটা রাউন্ড দিল আর কি, একবার একটা চেক করে ফেলল, ঠিক আছে, যাতে পরের সপ্তাহে আর কোনো ঝামেলা তাকে ফেস করতে না হয়, মানে এরকম আর কি, যে একজনের পর একজন এটা চেক করতে পারে। এরকম আসলে তোমাকে এখানে অনেকগুলো পয়েন্ট দেয়া আছে, বুঝতে পারতেছি কথাটা? আমি এখন সবগুলো নিয়ে আর বলতে চাচ্ছি না, যদি তোমরা একটু সিরিয়ালি একটু পড়ো আর কি, তাহলে এখানে প্রিভেন্টিভ মেইনটেনেন্স এর মধ্যে এখানে বলছে কি প্রিভেন্টিভ মেইনটেনেন্স, না, এর আন্ডারে তোমার অনেকগুলো পয়েন্ট আছে। স্টিচ ফর্মিং সিস্টেম, স্টিচ, ওই যে তোমরা জানো যে বিভিন্ন ধরনের টাইপ অফ স্টিচ আছে, তাহলে সেই স্টিচের কোয়ালিটি আছে, ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি, ওটা তুমি যেটা জানো সেরকম হচ্ছে না, ঠিক মতো হচ্ছে না, এটার সাইজ ঠিক নাই, এটার স্টিচ ঠিক নাই, এটার আপার সাইড ঠিক নাই, নিচের সাইড ঠিক নাই,
তারপরে তোমার স্টিচ লেন্থ ঠিক নাই, নাম্বার অফ স্টিচ পার ইঞ্চিতে ঠিক নাই। তো এরকম অনেকগুলো সমস্যা যদি থাকে সেগুলো তুমি চেক করতে পারো। হ্যাঁ, এগুলো কি কি কারণে ঘটে, সাধারণত দেখা যাবে নিডেলের কারণে, ফুইট ডগের কারণে, ঠিক আছে, এইসব জায়গার কারণে তোমার এটা হচ্ছে। তো সেগুলো তুমি একটু চেক করলা, বা কাউকে দায়িত্ব দিলা যে এগুলো অংশ চেক করার জন্য। তো এগুলো তুমি একটু, অর্থাৎ স্টিচ ফর্মিং যে সিস্টেমটা আছে সেটা তুমি রিলেটেড যতগুলো মেশিন পার্টস আছে সেগুলো তুমি মেনটেন্স করলা। এরপর তোমার আছে কি থ্রেড হ্যান্ডেলিং সিস্টেম। থ্রেড হ্যান্ডেলিং সিস্টেম বলতে যে টেনশনার, গাইড, তারপরে ফিডার, হ্যাঁ, তারপরে লিফটিং যে লিভার আছে সেগুলো সম্পর্কে তোমার একটু আইডিয়া থাকতে হবে যে কোনটার মধ্যে সমস্যার কারণে থ্রেড হ্যান্ডেলিংটা প্রবলেম হচ্ছে, থ্রেডটা ঠিকমতো সাপ্লাই হচ্ছে না, টাইট হয়ে যাচ্ছে, লুজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেই অংশগুলো তোমার এখানে পয়েন্ট আকারে দেয়া আছে। তোমরা একটু রিডিং করে দেখো, কোনো অংশ যদি না বুঝো তারপরে তুমি আমাকে একটু জিজ্ঞাসা করতে পারো স্যার এই অংশটা একটু বলেন, এই পয়েন্টটা সম্পর্কে একটু বলেন, ঠিক আছে। তো আমরা আপাতত তোমাকে সাজেস্ট করতেছি আগে একটু রিডিং করো। তোমরা যেহেতু অলরেডি গার্মেন্টস সম্পর্কে বা এইসব মেশিন সম্পর্কে তোমাদের পরিচয় আছে, আশা করবো যে এগুলো তোমার খুব একটা কষ্ট হবে না আর কি এগুলো করতে। তাহলে থ্রেড হ্যান্ডেলিং সিস্টেম বুঝতে পারতেছি যে যেখান থেকে থ্রেড গুলো সাপ্লাই হচ্ছে, টেনশনার, তারপরে তোমার এই যে মেশিনটা দেখছি না, মেশিনটা কোথায় গেল, এই যে এটা, হ্যাঁ, এই যে মেশিন আমরা ওই যে ববিন কেস বা ববিন থেকে আমরা সাপ্লাই দিচ্ছি না, এখান থেকে টেনশনার দিয়ে, তারপরে থ্রেড গাইড দিয়ে, প্রেসার ফুট দিয়ে, এখানে লিভার দিয়ে, তারপরে নিডেলে দিচ্ছি, ঠিক না। তো ইয়ানটা যেদিক দিয়ে পাস করতেছে সেটাকে আমরা বলতেছি থ্রেড হ্যান্ডেলিং সিস্টেম। ওখানে কোনো সমস্যা আছে কিনা সেটা তুমি ওই রিলেটেড যত মেশিন পার্টস আছে সবগুলো তুমি এখানে চেক করবে, মানে এটা চেক লিস্ট আর কি, ডগ স্টিচের জন্য, নিডেল থ্রেডের জন্য, যাই হোক। তারপর হচ্ছে ফিট সিস্টেম, ওই যে ফিট প্লেট, নিডেল প্লেট, হ্যাঁ, চেইন স্টিচ, নিডেল প্লেট, মানে যেই পার্টস গুলো এটার সাথে রিলেটেড। এরপরে যদি আমরা একটু নিচে যাই, আদার সিস্টেমের মধ্যে কি আছে, যেমন ম্যাটেরিয়াল ট্রিমিং বলতে ওই যে অটো কাটিং যেটা, হ্যাঁ, সিলাই শেষ তারপরে সে অটোমেটিক কেটে ফেলবে। তারপরে থ্রেড ট্রিমিং সিস্টেম, এটা ম্যাটেরিয়াল ট্রিমিং সিস্টেম, আর এটা থ্রেড ট্রিমিং। ম্যাটেরিয়াল ট্রিমিং কোনটা? ম্যাটেরিয়াল ট্রিমিং এটা হচ্ছে এই যে ম্যাটেরিয়াল, এই যে ফেব্রিক কাটতেছি এটা, এখানে ট্রিমিং সিস্টেমে কোনো ঝামেলা আছে কিনা। আর থ্রেড ট্রিমিং বলতে এই যে মেশিনটা যখন সেলাই শেষ করে ফেলে তখন যদি তুমি মেশিনটা থামাইলে অটোমেটিক সুতাটা কেটে দিবে, অর্থাৎ নতুন আরেকটা গার্মেন্টস যাতে তুমি সরাসরি সেলাই করতে পারো। না হলে কি হবে, এই সুতাটা কিন্তু থেকে যাবে, তোমাকে আবার আলাদা করে একটা সিজার দিয়ে কাটতে হবে সুতাটা। তো এটা কিন্তু একটা সময় নষ্ট হয় সুতা কাটার জন্য, তো সেটা তোমার দরকার হবে না। যেসব মেশিনে ওই ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে সেসব মেশিনে তোমার আর সুতা কাটা লাগবে না, সেটাতে বেটার আর কি, যে থ্রেড ট্রিমিং সিস্টেম এবং ম্যাটেরিয়াল ট্রিমিং সিস্টেম। তো অনেক মেশিনে থাকে, অনেক মেশিনে থাকে না। তো যেটাতে থাকবে সেটাতে তুমি ওই পার্টস গুলো একটু চেক করবা যে নাইটস গুলো ঠিক মতো কাজ করতেছে কিনা, ওগুলো ঠিক পজিশনে আছে কিনা, হ্যাঁ, নষ্ট হয়ে যাচ্ছে কিনা, সেই জায়গাগুলো তোমরা আবার মাঝে মাঝে একটু চেক করবা। বুঝতে পারতেছি কথাটা সবার? মানে এই অংশটা, এই চার্টটা তোমরা নিজেরা একটু করবা আগে। এটা সব মানে তোমাকে যে ডিসক্রাইব করে বুঝাই দেওয়া লাগবে এমনটা না। আশা করি তোমরা সবাই এটা একটু বুঝতে পারবা সহজেই, যেহেতু আমরা অলরেডি একটা লম্বা অংশ নিয়ে আলোচনা করছি। তো আশা করবো যে এখন তোমরা ওই অংশটাও খুব সহজেই আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে। এই চার্টের কথা বলছি, স্যার আপলোড করে দিয়েন স্যার। আসলে এই যে পয়েন্টটা, হ্যাঁ, এই যে এই শীটটা আর কি, চেক লিস্টের এই শীটটা সম্পর্কে তোমাকে এখানে একটা আইডিয়া দিতে চেষ্টা করছি আমি। হ্যাঁ, ওই যে লিস্ট যেটা, এই লিস্টগুলো তোমার এখানে নোট ডাউন করবা, তারপরে কোনটা উইকলি থাকবে কোনটা ডেইলি থাকবে সেগুলো আইডেন্টিফাই করবা। পরে তুমি কি করবা, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি তোমার এক একটা কার্ড বানাবা, এক একটা মেশিনের জন্য, প্রত্যেকটা মেশিনের জন্য একটা একটা করে কার্ড ছাপাবা। সেই কার্ডগুলো তুমি তোমার মেশিনের সাথে লাগাই দিবা, এবং তোমার ওই অপারেটর যারা আছে, হ্যাঁ, ওদেরকে বলে দিবা যে আপনি কিন্তু আপনার কাজ হচ্ছে এই চার্টটা কমপ্লিট করা, এই চার্টে যেভাবে ইনস্ট্রাকশন দেয়া আছে সেগুলো কাইন্ডলি আপনি একটু ফলো করুন। বুঝতে পারছি সবাই? মানে তোমার কোনো কাজ নাই, তোমার কাজ হচ্ছে তুমি একটা চার্ট বানিয়ে তারপর তুমি তাকে ধরাই দিবা যে তুমি এটা। তো ওই তোমার যারা ওয়ার্ক মানে মেইনটেনেন্স ডিপার্টমেন্টে যারা আছে তারা এটা রুটিন ওয়াইজ তারা ওই কাজগুলো করবে। এরপরে তোমার আর কোনো কাজ, তোমরা তো জানো যে মেশিন তো আসলে মেশিন, এগুলো একটা সময় ব্রেকডাউন হবে, একটা সময় থেমে যাবে, মেজর একটা সমস্যা হইতেই পারে, তো সেগুলো অনেক সময় থাকে। তো তার ব্যাকআপ থাকতে হবে, ব্যাকআপ। আমরা একটা মেশিনের এগেইনস্টে আরেকটা মেশিন যাতে রেডি থাকে,
দেখা যাচ্ছে তোমার চেইন স্টিচ আছে 100টা, তাহলে 100টার এগেইনস্টে তুমি আরো 5টা বা 10টা মেশিন ডাউন করে যে আমি এটাকে রান করতে পারতেছি না, তাহলে সাথে সাথে যাতে আমরা রিপ্লেস করে দিতে পারি। লক, প্লেন, চেইন স্টিচ বা অন্যান্য যে স্টিচ গুলো আছে সবগুলো এগেইনস্টে বিভিন্ন টাইপ অফ মেশিনের উপর ভিত্তি করে তুমি প্রত্যেকটা মেশিনের এগেইনস্টে ব্যাকআপ করবে, আগে থেকেই মেইনটেনেন্স করে রেখে দিবা আর কি কিছু মেশিন। আশা করি বুঝতে পারতেছি সবাই নাকি? জি স্যার। একটা বিশাল আলোচনা স্যার। অবশ্য, একটা বিশাল হ্যালো স্যার। আলোচনা। হ্যাঁ বলো। স্যার শীটগুলো স্যার আপলোড করে দিয়েন স্যার। হ্যাঁ এখন কথা হচ্ছে সেটা আমি কিভাবে দিতে পারি, স্যারকে অবশ্য দেয়া আছে, উনি হয়তো বা তোমাদেরকে দিয়ে দিবে। ওকে স্যার, এখন সমস্যা কথা নেই। হচ্ছে আমি এর থেকে যদি চাও আমি কিভাবে দিব সেটা বলো। জি স্যার, আপনি তো ক্লাসরুমে কানেক্টেড নাই। হ্যাঁ আমি মানে তোমাকে এখন কিভাবে দিতে পারি, হয়তো বা একজন মেইল অ্যাড্রেস দিতে পারো, ওকে আমি সাপ্লাই দিতে পারি আর কি। আচ্ছা স্যার। এখানে তো দেওয়ার কোনো অপশন নাই। আরেকটা হচ্ছে তোমাদেরকে একটা আমি আসলে লিংক দিতে চাচ্ছিলাম, লিংক। এটা তো আমি অনেক ডেসক্রাইব করলাম, বাট ভিজুয়ালি কিছু যদি তোমরা একটু ফলো করো তাহলে সবচেয়ে বেটার। আমি তোমাদেরকে কয়েকটা লিংক একটু আলাদা করে রাখছিলাম, আমি তোমাকে একটু বাইর করে দিচ্ছি। এই লিংকটা একটু কপি করে তোমরা তোমাদের গ্রুপে একটু শেয়ার করবে। হ্যাঁ ওকে তোমাদের স্যার, যে আপনি ফেসবুক চ্যাট গ্রুপ আছে, বক্সে দিয়ে দিলে ওখান থেকে। হ্যাঁ আমি এটা দিচ্ছি, তুমি একটু কপি করে তোমাদের যে গ্রুপটা আছে সেখানে একটু পেস্ট করে দিবা। আর তোমাদের সাথে আমার সাথে ফ্রেন্ডশিপে আসো কেউ, মানে ফেসবুকে ফেসবুকে কেউ আসো আমার সাথে কানেক্টেড? স্যার আমি বোধহয় আসছি, তাহলে তুমি আমাকে একটা স্যার আমি ইনবক্স আছি স্যার। আমি আপনাকে মেসেজ দিব না। হ্যাঁ আমাকে একটা মেসেজ দাও, আমি তোমাকে ওই লিংক গুলো প্লাস হচ্ছে তোমার ওই কি বলে এই ফাইল তিনটা আর কি, এই তিনটাও একসাথে আমি তোমাদেরকে পাঠিয়ে দিই, তোমরা আবার তোমাদের যে গ্রুপটা আছে সেখানে তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে? স্যার আপনি অডিও লিংকটাও তাহলে তো পাঠিয়ে দিতে পারেন। অডিও লিংক, আই মিন স্যার ওই যে অডিও রেকর্ডেড যে কোনটা? সরি রেকর্ডেড যে আচ্ছা ফাইলের রেকর্ডেডটা আমি তোমাকে পাঠিয়ে দিব, ঠিক আছে? রেকর্ডিং এরটাও আমি পাঠিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার। মানে একসাথে, তাহলে আমাকে একটু সময় দিতে হবে আর কি, আমি একই না সাথে স্যার, তো দিতে পারবো না। জি একটু স্যার, এটা তো একটা মিনিমাম টাইম তো লাগবে। জি হ্যাঁ স্যার। আমি তোমাদেরকে ওই লিংক সবগুলো একসাথে নিয়ে মানে যে কোনো একজন দিলেই হবে, মানে যে তুমি আবার সবাইকে একটু সাপ্লাই করে দিবা। একজন আমাকে একটু ইনবক্স করো, দেন আমি তোমাকে ওই যতগুলো লিংক আছে, আর রেকর্ড এটা তো এখন আসবে না, এটা একটু সময় লাগবে আর কি, এটা সেভ হইতে, প্লাস এটা প্রসেস হতে একটু সময় লাগবে। তো এই দুইটা কাজ শেষ করে তোমাকে আমি আজকে হয়তো দিব না, কারণ আমার নেট নাই, ঠিক আছে? নেট অলরেডি নাই আর কি, আমি মোবাইলের ডাটা ইউজ করতেছি, তো এটা আমি এখন খরচ করতে চাচ্ছি না। ঠিক আছে, আমার নরমাল যে লাইনটা ঠিক হইলে আমি তোমাদেরকে এই সবগুলো লিংক একসাথে দিয়ে দিচ্ছি। আর এখন আপাতত তোমাদেরকে ফাইলগুলো দিয়ে দিচ্ছি আর লিংক দিয়ে দিচ্ছি, ক্লাস রেকর্ডটা আমি পরে দিব, ঠিক আছে? ওকে স্যার, সমস্যা নেই। ওকে ঠিক আছে। আচ্ছা তোমাদের ক্লাস কয়টা পর্যন্ত? 40 না 50? স্যার এখন কি অ্যাটেন্ডেন্স নেবেন? হ্যাঁ আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে শেষ করবো আর মনে হয় আমি আর কোনো চ্যাপ্টারে যেতে পারবো না, আর কোনো চ্যাপ্টার শুরু করলে আমি শেষ করতে পারবো না আর কি। আচ্ছা স্যার আজকে হ্যাঁ আজকে আমরা আপাতত এই দুইটা অংশ পড়লাম আর কি, সুইং মেশিনের মেইনটেনেন্সটা, এবং সুইং মেশিন মেইনটেনেন্স করতে হলে যে একটা চেক লিস্ট বানাইতে হয় সেটা কিভাবে বানাইতে হবে এটা হচ্ছে আমরা একটু শিখলাম। হ্যাঁ আমরা এই চ্যাপ্টারটা আর শুরুই করতে পারলাম না, এটা আরেকদিন ইনশাল্লাহ আমি অথবা স্যার যিনি পড়ান স্যারকে বলবো যে স্যার একটা চ্যাপ্টারই শেষ করতে, স্যারের টাইম শেষ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা রেকর্ডটা অফ করি, দেন